তো বেসিক্যালি আমাদেরকে ভাবতে হবে, এইটাই ভাবনা। যেমন একটা রিসেন্ট ঘটনা হচ্ছে কি, যে সুপ্রিম কোর্ট বোধহয় সম্ভবত এবং সরকার মিলে একটা নতুন ডেফিনেশন অফ তোমার পাহাড়ের একটা নতুন ডেফিনেশন দিয়েছে, যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার পর্যন্ত বা 100 মিটারের ওপর যেগুলো হবে সেগুলো সব পাহাড়ের শিখা বা মানে চূড়া হিসেবে গণ্য হবে। 100 মিটারের নিচের গুলো কোনোদিনই পাহাড় বলে গণ্য হবে না। তোমরা দেখবে যে ভারতবর্ষ কেন পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতই হচ্ছে আরাবল্লী। আরাবল্লী, এটা নিয়ে খুব ডিবেট চলছে গোটা দেশে আমাদের। আরাবল্লী হচ্ছে ভারতের, এবং আরাবল্লী একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। আরাবল্লী ছিল বলেই কিন্তু যে আমাদের থর মরুভূমি আছে না, সেই মরুভূমি থেকে বালিগুলো উড়ে আসে না কোথায়, দিল্লিতে। দিল্লি অনেক সেফ থাকে। দিল্লি কেন, ওই পুরো অঞ্চলটা তোমরা জানো বৃষ্টি তোমাদের এইদিকে হয়, বৃষ্টির ছায়া অঞ্চলে হয় না, এদিকে বৃষ্টি হয়। তো আরাবল্লীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আজকে হঠাৎ করে বলে দিল যে 100 মিটারের যেগুলো চূড়া নয় সেগুলো সব পাহাড় নয়। মানে কি, আরাবল্লীর প্রায় 80 to 90%, আমি যদি প্রিসাইজলি বলি 93%, যে মানে মানে কি বলবো চূড়া, সেই চূড়াগুলো 93%ই হচ্ছে 100 মিটারের নিচে। তার মানে ওগুলো আর পাহাড় হলো না, আরাবল্লী আর পাহাড় নয় লজিক্যালি, আরাবল্লী আর পাহাড় হলো না। তার মানে কি 100 মিটারের কয়েকটা উঁচু শৃঙ্গ বাদে বাকি সব বাদ। এবার ওগুলোতে কি হবে, গাছ কাটো, সেখানে মাইনিং করো, সেখান থেকে যা আছে সব বার করো। এবার কারা পাবে এগুলো? আমরা তো পাবো না। আমরা এখান থেকে কি বেনিফিট পাবো? আমরা লস পাবো। লসটা কি হবে? ওই পাহাড় যদি কেটে ফেলা হয় তাহলে কি হবে, পুরো রাজস্থান বা থর মরুভূমির যে সমস্ত বালিগুলো উড়ে আসতো না সেগুলো সব উড়ে আসবে। বৃষ্টি, বায়ুমণ্ডলে প্রচুর ইফেক্ট পড়বে এগুলোর উপর। তো এগুলো আমরা নীরব দর্শক হয়ে দেখছি। প্রোটেস্ট যেখানে করার প্রোটেস্ট চলছে, প্রোটেস্ট করছে। তাহলে পরিবেশের জন্য আমরা ভাবনা পড়াচ্ছি চ্যাপ্টার দেখো সিলেবাসে, কিন্তু আমরা পরিবেশের জন্য ভাবছি কোথায়? ভাবছি না বলে। তাহলে দশম শ্রেণীতে সকলকে স্বাগত। আজ থেকে আমাদের ক্লাস 10-এর জার্নি শুরু হচ্ছে। দশম শ্রেণীর নবম শ্রেণীর থেকে একটু আলাদা এই কারণে যে এর যে ফাইনাল পরীক্ষাটা সেটা আমাদের স্কুল নেবে না, সেটা আমাদের বোর্ড নেবে। আর বোর্ডের পরীক্ষার যে মার্কশিট বা রেজাল্ট দেবে সেটা কিন্তু তোমার কাছে সারা জীবন থাকবে। 9-এর রেজাল্টটার নাও থাকতে পারে। সেই জন্য এই 10টাকে আমরা এত যত্ন সহকারে পড়াবো। 9কেও যত্ন সহকারে পড়াই, কিন্তু 10-এর গুরুত্বটা আলাদা। একটা কথা তোমাদেরকে আমি প্রমিস করতে পারি, 9 যতটা কঠিন ছিল 10 তার থেকে অনেক সোজা। এইটুকু প্রমিস আমি তোমাকে করতে পারি। আর তোমরা যদি একটু পড়ো তাহলে সোজার পরিমাণ আরো হয়ে যাবে, অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তাই যেই জায়গায় বুঝতে অসুবিধা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবে। অ্যান্ড কোনো জায়গায় বুঝতে অসুবিধা যদি বাড়ি গিয়ে ফেস করো, রেকর্ডেড ক্লাস থাকছে, তোমরা রেকর্ডেড ক্লাস দেখবে। ক্লাসে পড়ার সমস্ত নিয়ম কানুন তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, সেটা রেকর্ডেড নয়, ক্লাসে বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাস মিস করেছো, রেকর্ডেড ক্লাস দেখছো, তারা বন্ধুর কাছ থেকে অবভিয়াসলি জেনে নিও। সমস্ত ক্লাসই তোমরা এভাবে রেকর্ডেড পেতে থাকবে, চিন্তা করো না একদম। তবে পরীক্ষাগুলোকেও কামাই করবে না, পরীক্ষার মতো চলবে। আমরা যদি আজকের পড়াশোনাটাকে শুরু করতে চাই তাহলে আমরা আগে জেনে নিই যে কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে, আমরা কি কি পড়বো। তো যদি আমরা এখানে কন্টেন্ট বানাতে চাই, সূচিপত্র, তাহলে কন্টেন্ট বা সূচিপত্রটা যদি দেখো তুমি, তাহলে কন্টেন্ট বা সূচিপত্র কি হবে স্যার? প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। হ্যাঁ, পরিবেশের জন্য ভাবনা। 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে গ্যাসের আচরণ। হ্যাঁ, গ্যাসের আচরণ বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে নিশ্চয়ই। 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা। 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তাপ, 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তাপ। 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আলো, 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আলো। 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে স্যার চলো তড়িৎ, 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে স্যার চলো তড়িৎ। আর 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, আমরা ছোট করে নিউক্লিয়াসই বললাম। তাহলে পরমাণু নিউক্লিয়াস, পরমাণুর ভেতরে নিউক্লিয়াস, জীবন বিজ্ঞানের নিউক্লিয়াস নয়। হ্যাঁ, এবার চলে আসছে আমাদের 8কে ভাগ করা হয়েছে 8.1 দিয়ে। 8.1 চ্যাপ্টারটার নাম হচ্ছে স্যার পর্যায় সারণী। 8.1 চ্যাপ্টারটার নাম স্যার পর্যায় সারণী। 8.2 চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, রাসায়নিক বন্ধন। 8.3 হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, যেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তো আমরা তড়িৎ বিশ্লেষণ বললাম, তোমাদের নোটসে দেখবে তড়িতের রাসায়নিক প্রভাব থাকবে। 8.4 এটা হচ্ছে অজৈব রসায়ন, পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন বলে চ্যাপ্টারটার নাম থাকবে, তোমরা দেখতে পাবে। 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ধাতুবিদ্যা, মেটালার্জি, ধাতু নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। আর শেষ চ্যাপ্টার 8.6 এটা হচ্ছে জৈব রসায়ন। এই সর্বমোট 13খানা চ্যাপ্টার নিয়ে তোমাদের মাধ্যমিক ক্লাস 10 ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবে আর নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা দেবে। আমরা এখান থেকে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যেমন হয় সেরকম পরীক্ষা হবে স্কুলে, তার আগে আমাদের এখানে পরীক্ষা হবে।
আর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে যারা র্যাঙ্ক করো তাদেরকে গিফট দেওয়া হয়, দেখো গিফট তোলাও আছে, 10-এর ব্যাচ গিফট পাবে, তোমাদেরকেও দেওয়া হবে। আমরা অনেক সময় ইউটিউবে শেয়ার করি, সেগুলো তোমরা দেখতে পারবে যে গিফট দেওয়া হয়। তোমাদের মধ্যে থেকেও কেউ যদি থাকে সেইভাবেই পরীক্ষা র্যাঙ্ক বার করতে পারো তোমরা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা একদম ফার্স্ট থেকে যেহেতু শুরু করব, তাহলে আমাদের চ্যাপ্টার হবে পরিবেশের জন্য ভাবনা। আমরা পরিবেশের জন্য ভাবনাই শুরু করব। এই স্টাডি ম্যাটেরিয়ালটা সারা বছর থ্রু আউট পড়ানো হবে। মোটামুটি আমারই লেখা প্রায় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বলতে পারো, কিছুটা নিজের লেখা, কিছুটা কোয়েশ্চেন্স দেওয়া আছে এর মধ্যে। এই বইটাই তোমরা পড়বে। তবে তোমাদের স্কুল যে বই দেবে সেই স্কুলটার বইটাও বুক লিস্ট ওয়াইজ তোমাদেরকে কিনতে হবে, এটা মাথায় রাখবে, ওটাও কিনতে হবে। বাকিটা আমি ক্লাসে বলে দেবো, এখানে সবটা বলছি না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পড়াশোনা শুরু করছি। মোটামুটি সব থেকে ভালো স্টাডি ম্যাটেরিয়াল পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমার তোমাদের হাতেই যেটা দেখছো সেটাই আছে, সব থেকে ভালো। কারণ অনেকগুলো বই ঘেঁটে, অনেক পরিশ্রম করে, অনেক বছরের পড়াশোনা ওই জায়গাটায় রাখা আছে। আর তার সাথে একটা বই দেখবে তোমাদের এরকম স্পাইরাল বাইন্ডিং এর দেওয়া আছে। এই বইটাই কি আছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রায় 150 থেকে 200 শর্ট কোশ্চেন্স দেওয়া আছে, এবং এটা আমরা একটা চ্যাপ্টার শেষ হবে আর এখান থেকে শর্ট কোশ্চেন্স গুলো আলোচনা করব। সো এইভাবে আমরা পড়াশোনাটাকে করব। চলো তাহলে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটাকে আমরা শুরু করছি। পরিবেশের জন্য ভাবনা মানে পরিবেশ নিয়ে ভাববো, জীবনে ভাববো না আমরা। পরিবেশ নিয়ে কে ভেবেছে আজ পর্যন্ত? আমরা টাকা পয়সা নিয়ে ভাবি, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি, পরিবেশের জন্য কে ভাবে? আমি নিজেও ভাবি না পরিবেশের জন্য। পরিবেশের জন্য যদি ভাবতাম তাহলে বাড়ির ময়লাটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিতাম না। পরিবেশের জন্য যদি ভাবতাম তাহলে ড্রেনে গিয়ে আমরা সমস্ত নোংরাগুলোকে ঢেলে দিতাম না। পরিবেশের জন্য আমরা কিছুই ভাবি না। কিন্তু যেহেতু পরিবেশের মধ্যে আমাদেরকে বাস করতে হবে, উই হ্যাভ টু লিভ ইন দিস পরিবেশ, সেই জন্য একটা চ্যাপ্টার দিয়ে দিলাম পরিবেশের জন্য ভাবনা ভাবো। তাহলে পরিবেশের জন্য তোমাদেরকে ছোটবেলায় কেন শেখানো হচ্ছে? বিকজ তোমাদের মধ্যে কিছু সেন্স যেন জেগে ওঠে পরিবেশ সম্বন্ধে। যেমন ধরো মাছ কোথায় থাকে? জলের ভেতরে। যদি মাছ জলের ভেতরে থাকে, সেই জলটাই দূষিত হয়ে যায়, তাহলে মাছ সেখানে আর বাঁচে না। সিমিলারলি আমরা থাকছি বায়ুমণ্ডলের মধ্যে, আমাদের দরকার জল। তো এই সমস্ত জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরাও সেখানে আর বাঁচবো না। আমরা ঘরের মধ্যে একটা এয়ার পিউরিফায়ার লাগিয়ে দিতে পারি, কিন্তু বাইরে বেরোতে গেলে তখন কি লাগাবো? কোন পিউরিফায়ার নিয়ে ঘুরে বেড়াবো? তো পারবো না। তো ন্যাচারাল এয়ার পিউরিফায়ারের নাম কি স্যার? ন্যাচারাল এয়ার পিউরিফায়ার হচ্ছে গাছ। গাছ সব থেকে ভালো, যে এয়ারকে পিউরিফাই করে, পরিষ্কার করে। তো গাছকে কাটছি, সেই গাছ দিয়ে পেপার বানাচ্ছি, এবং সেই পেপার বানিয়ে পরীক্ষার খাতা লিখছি। গাছ আমাদের বন্ধু, তাই না? মানুষ এটাকেই বলা হয়, এটাকে মানুষ বলি আমরা। ক্লিয়ার? যে গাছ কাটছি, গাছ কেটে কি বানাচ্ছি? পেপার বানাচ্ছি। এবার পেপারে একটা রচনা লিখছি, গাছ আমাদের বন্ধু নিয়ে একটা রচনা লেখো। কতটা নির্মম নির্দয়, তাই না মানুষ আমরা? তো যাই হোক, পরিবেশের উপাদানগুলো কি কি? পরিবেশের তো প্রচুর উপাদান আছে। যেমন আমরা যেখানে বসবাস করছি সেটা একটা বড় উপাদান, যেমন হচ্ছে বায়ুমণ্ডল। আমরা বায়ুর সমুদ্রে বসবাস করছি। আমরা মাটির ওপর চলাফেরা করছি, মৃত্তিকা, মাটি একটা উপাদান। আমাদের খাবার দাবারের জন্য জল দরকার, জল একটি উপাদান। শক্তি, এগুলো সবই উপাদান, এগুলো উপাদান। এবার এগুলো সব নিয়ে যদি পড়তে থাকি না, তাহলে আমাদের টেনে শুধু এগুলোই পড়তে হবে। সেজন্য আমরা এখানে এত বেশি না করে অল্প অল্প করে পড়বো। দেখবে তোমরা 6, 7, 8 থেকে এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে পড়তে আসছো। সেজন্য এই চ্যাপ্টারটাকে একটা ছোট করে দিয়ে রাখলো, যে ছেলেমেয়েরা 4-5 তো পাবে চ্যাপ্টারটা পড়ে পাক। সেই জন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে নাম্বার দেওয়ার জন্য রেখে দিয়েছে, যে কেউ যেন 0 না পায়। আর এই চ্যাপ্টারে কেউ যদি 0 পায় মানে তাহলে একটু সমস্যা আছে তার জন্য। ঠিক আছে? এই চ্যাপ্টারে কেউ 0 সচরাচর পায় না। ওকে, তো আমরা প্রথমে পড়বো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কাকে বলে? আমরা যেখানে বসবাস করছি, পৃথিবী, এই পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, কত? প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা বায়ুর স্তর আছে। এই বায়ুর স্তরকে কি বলছি আমরা? বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? না তো পৃথিবী পৃষ্ঠ থেকে কত স্যার? না তো পৃথিবী পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার, প্রায়, হ্যাঁ প্রায় 10,000 কিলোমিটার কি আছে? না তো একটা বায়ুর স্তর আছে, একটা বায়ুর স্তর আছে। এই বায়ুর স্তরটাকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, বায়ুর একটা স্তর আছে। যেমন ভূপৃষ্ঠ থেকে শুরু হচ্ছে, লাস্ট যাচ্ছে একদম প্রায় 10,000 কিলোমিটার। এতদূর পর্যন্ত একটা বায়ুমণ্ডলের স্তরকে নিয়ে আমরা আলোচনা করছি, সেটাকে বলছি বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলে কি শুধু বায়ু আছে? কি আছে বায়ুমণ্ডল? সেজন্য আমরা পড়বো এখন বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলে কি কি আছে, বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি, বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি। তো দেখা গেছে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে তার গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদান মানেটা কি স্যার? না তো বায়ুমণ্ডলে যে গ্যাস দ্বারা তৈরি। তো বায়ুমণ্ডলে কি গ্যাস আছে? সব থেকে বেশি পরিমাণে একটা গ্যাস আছে, কি বলতো সেটা? নাইট্রোজেন। কত পার্সেন্ট আছে স্যার? 70%।
8%। বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন, সেটা হচ্ছে 78%। এবং সেকেন্ডে কে আছে বলতো? অক্সিজেন। কত স্যার? প্রায় 21%। তাহলে এরা দুজন মিলে দেখো প্রায় 99% মিলে বসে আছে। আর তারপর যেটা তুমি বললে কি আছে স্যার? কার্বন ডাই অক্সাইড, মিথেন, এরকম বিভিন্ন গ্যাস আছে নাকি? এদের পরিমাণ অনেকটা কম। তাহলে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান তো এগুলোই স্যার, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, এগুলো সব। এদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যেটা আছে সেটার নাম কি হচ্ছে স্যার? নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে বেশি উপাদান কি হলো স্যার? নাইট্রোজেন। এবার বায়ুমণ্ডলের সব থেকে বেশি উপাদান তো নাইট্রোজেন হলো, গ্যাসীয় উপাদান ছাড়া আরো একটা পাওয়া যায়, সেটা হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি না, তো বিভিন্ন জায়গায় সমুদ্র, নদী, নালা আছে। সেই সমুদ্র, নদী, নালার মধ্যে কি হচ্ছে, আমাদের প্রত্যেকদিন সূর্য তাপ দিচ্ছে। আর এই সূর্য তাপ দেওয়ার ফলে এখান থেকে কি হচ্ছে বলতো? জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ না বলো? আর এই জলীয় বাষ্পগুলো গিয়ে কোথায় মিশছে? বায়ুমণ্ডলে মিশছে, এবং আস্তে আস্তে উপরে গিয়ে জমে ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে মেঘ সৃষ্টি করছে, এবং সেই মেঘগুলো কি হচ্ছে? আকাশে ভেসে বেড়াচ্ছে। তাহলে বায়ুমণ্ডলের একটা বিশাল বড় উপাদান কিন্তু জলীয় বাষ্প হতে পারে। এবং আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন জায়গায় পাহাড় কাটছি, তার ফলে বিভিন্ন ধূলিকণা কোথায় মিশছে গিয়ে ভাই? বাতাসে। তাহলে এই ধূলিকণাগুলোও কিন্তু অবভিয়াসলি বায়ুমণ্ডলের একটা উপাদান, কারণ এই ধূলিকণা জলীয় বাষ্প মিলেই কি তৈরি করে স্যার? মেঘ তৈরি করে, হ্যাঁ না বলো? ধূলিকণা না থাকলে কিন্তু মেঘ তৈরি হতো না। সেই জন্য ধূলিকণা, জলীয় বাষ্প আর কি হলো আমাদের বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো মিলে তৈরি করছে বায়ুমণ্ডলের উপাদান। তাহলে বায়ুমণ্ডলের উপাদান কটা বললাম আমি? তিনটে। কি কি? গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর ধূলিকণা। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো সবার ক্ষেত্রে? তাহলে বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি বোঝাতে পারলাম? বায়ুমণ্ডল এই দিয়ে তৈরি। এখন বায়ুমণ্ডল স্যার 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এত বড় বায়ুমণ্ডলকে আমরা কতগুলো স্তরে ভেঙে নিই। তাহলে বায়ুমণ্ডলকে আমরা কি করব? কতগুলো স্তরে ভাঙবো। তাহলে বায়ুমণ্ডলে আমরা পড়বো এখন গঠন, যে বায়ুমণ্ডল স্তর কি কি আছে। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে তিনটি উপাদান আছে। একটা কি বললাম বলো? গ্যাসীয় উপাদান। একটা কি বললাম? জলীয় বাষ্প। আর একটা, ভেরি গুড। এবার বায়ুমণ্ডল বিশাল বড় হওয়ার জন্য বায়ুমণ্ডলকে যে দুভাগে ভাগ করা হয়, সেই ভাগ করার নিয়মটা আলাদা। একটা ভাগ করা হয় রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন মানে বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি। আর একটা ভাঙা হয় উষ্ণতার পার্থক্য অনুসারে। তো প্রথমে এখানে যাই, রাসায়নিক গঠন। ধরো তোমার কাছে একটা বিশাল বড় চৌবাচ্চা আছে, বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে? এরকম একটা বড় কন্টেনার আছে। এবার কন্টেনারের মধ্যে তুমি কি রেখেছো স্যার? কন্টেনারের মধ্যে কিছুটা জল রেখেছি, কিছুটা জল রেখেছি। এবার জল রেখে এর মধ্যে কিছু চিনি দিয়ে দিলে বা নুন দিয়ে দিলে, দিয়ে চারদিকটা ভালো করে ঘেঁটে দিয়েছো। চারদিকটা ভালো করে ঘেঁটে দেওয়ার পর, ধরো এখানে চিনি দেওয়ার পর বা নুন দেওয়ার পর চারদিক ঘেঁটে দিয়েছো, দিয়ে যদি আমি এখান থেকে একটা চামচ আর এখান থেকে একটা চামচ খাই, তাহলে লবণ কি একই লাগবে? হ্যাঁ স্যার, অবভিয়াসলি, কারণ আমি ঘেঁটে দিয়েছি। যেমন একটা গ্লাসের মধ্যে নুন দিয়ে যদি ঘেঁটে দিই, আমি যখনই খাবো আমার কি হবে? নুনটা একই রকম লাগবে, মনে হবে না কম বেশি, কারণ সবটাই গুলে গেছে। সেই জন্য আমরা এই রকম মিশ্রণকে বলি হোমো মিশ্রণ। হোমো মানে একই রকম। তাহলে হোমোজেনিক মিশ্রণ মানে কি? যেখানে সমস্ত রাসায়নিক গঠনগুলো কি হবে স্যার? একই রকম হবে। কিন্তু ধরো যখন আমি ইনস্ট্যান্টলি এখানে লবণ মিশিয়েছি, দিয়ে এখানকার জল আর এখানকার জল খেলাম, দেখবা এখানকার জলের লবণটা কি লাগবে? বেশি। এখানকার লবণ কি লাগবে? সর কম। এটা বলবো হেটারো। হেটারো মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? হেটারো মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে রাসায়নিক গঠন অনুসারে যদি আমি বায়ুমণ্ডলকে ভাঙতে চাই, বায়ুমণ্ডলের যে স্তরে বা বায়ুমণ্ডলের যে জায়গায় রাসায়নিক উপাদান, অর্থাৎ এই উপাদানগুলোর অনুপাত একই থাকে, তাহলে উপাদানগুলোর যদি অনুপাত একই থাকে তাকে কি বলবো স্যার? হোমোস্ফিয়ার। উপাদানগুলো যদি আলাদা অনুপাতে থাকে কি বলবো স্যার? তাহলে অনুপাত কি থাকবে স্যার? অনুপাত কি থাকবে স্যার? এখানে অনুপাতটা কি থাকবে স্যার? একই, হ্যাঁ না বলো? কার উপাদান? উপাদানের অনুপাতগুলি কি থাকবে স্যার? একই, কিন্তু এখানে অনুপাত কি থাকবে স্যার? আলাদা থাকবে। ঠিক বলছি তো, হ্যাঁ না বলো? তাহলে যদি উপাদান একই হয় তাকে বলবো হোমোস্ফিয়ার, উপাদান যদি আলাদা হয় কি বলবো স্যার? হেটারোস্ফিয়ার। কে বুঝলে না বলবে? তাহলে উপাদান যদি একই রকম হয় কি বলবো স্যার? হোমোস্ফিয়ার। উপাদান যদি আলাদা হয় কি বলবো স্যার? হেটারোস্ফিয়ার। তাহলে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাঙলাম। একটা নাম বললাম কি? হোমোস্ফিয়ার, একটা বললাম হেটারোস্ফিয়ার। অ্যাটেন্ডেন্স শিট কোথায় আছে? সাইন হয়ে গেছে সবার? কার হয়নি সাইন? অ্যাটেন্ডেন্স শিট সাইন করো। যার হয়নি সে সাইন করো। যার যার অ্যাটেন্ডেন্স শিট সাইন হয়নি সাইন করো। ওকে। এবার উষ্ণতার তারতম্য অনুসারে এবার দেখবে যে যত নিচ থেকে উপরের দিকে ওঠা যায় উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে স্যার? তাহলে উপরে মেঘ জমে আছে নাকি? তো উষ্ণতা বিভিন্ন স্তরে বিভিন্ন রকম দেখা গেছে। সেজন্য উষ্ণতার তারতম্য অনুসারে, অর্থাৎ মাটির উষ্ণতা একরকম, এখান থেকে 10 কিলোমিটার গেলে একরকম উষ্ণতা, 20 কিলোমিটার, এরকম বিভিন্ন উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর একটা হচ্ছে মেসোস্ফিয়ার,
তারপরটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে মোট 6টা স্তরে ভাঙলাম। একদম নিচের স্তরটাকে বলছি ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বসবাস করছি। এর উপরেরটার নাম কি হবে স্যার? স্ট্র্যাটোস্ফিয়ার। এর উপরেরটা কি হবে? মেসোস্ফিয়ার। এর উপরেরটা কি হবে? তারপর উপরেরটা এক্সোস্ফিয়ার, তার উপরেরটা। এগুলো সব তোমাদের নোটসে আছে, তোমরা নোটস একবার খুলে দেখে নিতে পারো, যারা যারা নোটস পেয়েছো। সবার সাইন হয়েছে? তুমি সাইন করেছো বাবু? এই ছেলে তুমি করেছো? তোরা করেছিস তোরা? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ। তাহলে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা দেখলাম ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এবার এগুলো নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এগুলো নিয়ে যখন পড়াশোনা করতে যাবো, তাহলে আমাদের কাছে একটা ডায়াগ্রাম দরকার। এরকম ডায়াগ্রাম থাকলে সুবিধা হয়েছে। তাহলে দেখো, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই জায়গাটা পৃথিবীর পৃষ্ঠ। এখান থেকে বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত আছে স্যার? 10,000 কিলোমিটার। 16,000 লেখা আছে, 10,000 কিলোমিটার ধরে চলে। তাহলে সব থেকে নিচের স্তরটা কি নাম স্যার? ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এটা ট্রপোস্ফিয়ার। পরেরটা কি হবে স্যার? পরেরটা কি হবে স্যার? তারপর একটা এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইভাবে আমরা বিভিন্ন স্তরগুলোকে দেখতে পেলাম। এবার দেখো, এদের উচ্চতাগুলো আলাদা আলাদা আছে। তো দেখো, ভূপৃষ্ঠ বা সমুদ্র পৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত যদি যাও, তাহলে পরে তুমি সেটাকে পাবা ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত হবে? 0 থেকে 18 কিলোমিটার। এবার 18 কিলোমিটার থেকে 50 বা 60 কিলোমিটার পর্যন্ত কি পাবা? স্ট্র্যাটোস্ফিয়ার। 50 বা 60 কিলোমিটার থেকে 80 বা 100 কিলোমিটার পর্যন্ত পাবা মেসোস্ফিয়ার। সেখান থেকে আবার 500 কিলোমিটার পর্যন্ত কি পাবা? 500 থেকে 750 পর্যন্ত। আর 750 পর যা থাকবে সব। এইভাবে মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে কি বললাম? প্রথমটা 0 থেকে 18, তারপরটা 18 থেকে কত স্যার? 50, 50 থেকে কত স্যার? 80 বা 100, 100 থেকে কত স্যার? 500, 500 থেকে কত স্যার? 750, 750 পর 1000। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইভাবে আমরা মনে রাখবো। তাহলে এবার এক এক করে স্তরগুলো সম্বন্ধে পড়ি আমরা। তো প্রথমে যে স্তরটা নিয়ে পড়বো আমরা ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার কত থেকে কত পর্যন্ত বিস্তৃত থাকে স্যার? 0 থেকে 18 কিলোমিটার। তো 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, তাকে বলছি আমরা কি স্যার? ট্রপোস্ফিয়ার। এখন এই ট্রপোস্ফিয়ারে যদি দেখো, প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার করে যদি উচ্চতা ওঠো, মানে এখান থেকে 1 কিলোমিটার যদি উপরে উঠে যাও, তাহলে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার করে যদি উচ্চতা ওঠো, তাহলে দেখা যায় 6.4, তোমাদের বইয়ে 6.5 ও থাকতে পারে, একই ব্যাপার। 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমে যায়। মানে আমি এখান থেকে 1 কিলোমিটার উচ্চতা উঠবো, উষ্ণতা কত কমে গেল? 6.4। আরো 1 কিলোমিটার উঠবো, আরো উচ্চতা 6.4। মানে প্রতি 1 কিলোমিটার করে উচ্চতা উঠলে পরে কত করে উষ্ণতা কমে যাচ্ছে স্যার? 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। তাহলে ল্যাপস রেট কাকে বলে মনে থাকবে? ল্যাপস রেট জিনিসটা কি? না তো স্যার, ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে 6.4 বা 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কি হয়ে যায় স্যার? কমে যায়। একে কি বলা হয়? ল্যাপস রেট। একে কি বলা হয়? ল্যাপস রেট। তো ল্যাপস রেট জিনিসটা কি বলতে পারলাম? ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে পরে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে যায়। এই ঘটনাটাকে আমরা কি বলছি? ল্যাপস রেট। বলতে পারলাম? তাহলে যদি উষ্ণতা আস্তে আস্তে কমে যায় 1 কিলোমিটার করে উচ্চতা উঠলে পরে, দেখা গেছে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে এই উষ্ণতা কমতে কমতে গিয়ে প্রায় -50 থেকে -65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। তোমাদের নোটসে বা বইয়ে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে -56 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে -50 থেকে -65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা চলে যায়। কিন্তু তোমাদের নোটস বা যেটা তোমাদের পড়ছো, সেখানে কত থাকবে? -56 ডিগ্রি সেলসিয়াস। তো পরীক্ষা -56 লিখবা। পরীক্ষায় এরকম কোশ্চেন দেবে না কোনোদিনও যে ট্রপোস্ফিয়ার উষ্ণতা কত, এরকম থাকে না। ঠিক আছে? তো -50 থেকে -65, মোটামুটি -56। কেন বলো তো? কারণ কি, যে ট্রপোস্ফিয়ার মানে বলে দিলাম যে এতদূর পর্যন্ত ট্রপোস্ফিয়ার, এরপর সব স্ট্র্যাটোস্ফিয়ার। ওরকম কি হয় কোনোদিনও? বায়ুমণ্ডল তো। যখন আমরা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে ভাঙি, তখন কি আমরা একটা লাইন বলে দিই এই চলো এখানে মানে শেষ? না, অ্যাকচুয়ালি তাদের মধ্যে তো মিলেমিশে যায় এক জায়গায়, তাই না? মহাসাগর তো একটাই, আমরা ভেঙে ভেঙে তাদের কি করেছি? নাম দিয়েছি, তাই না? অ্যাকচুয়ালি তো সব জলভাগ কানেক্টেড। তাহলে এখানেও তাই, সব বায়ুমণ্ডল তো কানেক্টেড, আমরা শুধু একটা নাম দিয়েছি। এবার সেই জায়গায় কোনো জায়গায় দেখছি -50, ধরো এখান থেকে উঠলাম -50, কিন্তু আন্টার্কটিকার উপরে গিয়ে দেখছি কত হয়ে যাচ্ছে? -65। এবার কি করবো তাহলে আমি? সেই জন্য আমরা একটা অ্যাভারেজ বলছি, -50 থেকে কত? -65। মোটামুটি -56 ডিগ্রি সেলসিয়াস দরকার হয়। যদি তোমরা পড়া এখান থেকে বুঝতে পারছো, বইয়ে দাগিয়ে নিচ্ছ, নোটসে, খুব ভালো। যদি তোমাদের মনে হয় যে না স্যার, এখান থেকে যা যা লিখছি টুকটুক করে একটু খাতায় লিখবো, তোমরা সেটাও করতে পারো। তোমরা বুঝবে, এখান থেকে বুঝে যাবে, বুঝে গিয়ে বাড়িতে নেক্সট দিন আমাকে পড়া দেবে। এটা হচ্ছে তোমাদের কাজ। এবার তোমরা যদি মনে হয় যে না স্যার, এখানে যা পড়াচ্ছেন সেগুলো আমরা টুকটুক করে একটু করে নোটস লিখবো, খাতায় মুখের কথাগুলো তোমরা পারবে, পড়বে। তোমাদের মনে হয় যে নোটসটা আমি দিয়েছি স্টাডি ম্যাটেরিয়াল, সেখানে দাগিয়ে নেবো যে স্যার এগুলো পড়াচ্ছে, সেটাও করতে পারো। তোমাদের যা মন যায় তোমরা করবে।
কিন্তু পড়াটা ভালো করে বোঝো, ক্লিয়ার হয়েছে? এটা তোমার প্রাইমারি কাজ। এটা কি বোঝাতে পেরেছি? এই স্তরের মধ্যে বায়বীয় উপাদানের মধ্যে অধিক মাত্রায় ধূলিকণা ও লবণ কণা থাকে। লবণ কণা থাকে কেন স্যার? কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প হওয়ার সময় কিছু লবণও বেরিয়ে যায় তার মধ্যে। আর এর মধ্যে সব থেকে বেশি ধূলিকণা থাকে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের মধ্যে সব থেকে বেশি ধূলিকণা থাকে, আর বায়ুমণ্ডলের প্রায় 70% এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে। এবার বলো তো, যে পদার্থের ঘনত্ব বেশি সেই পদার্থটা সবসময় কোথায় থাকে? নিচে থাকে। আর যার ঘনত্ব কম সেটা কোন দিকে থাকে স্যার? ওপরে। যেমন জল আর তেলের মধ্যে জলের ঘনত্ব বেশি, তেলের ঘনত্ব কম, তাহলে কে উপরে থাকবে স্যার? তেল। জল কোথায় থাকবে? নিচে। তো যেহেতু ট্রপোস্ফিয়ার সব থেকে নিচে আছে, তাহলে এর ঘনত্ব সব থেকে বেশি। সেই জন্য মাথায় রাখবে ট্রপোস্ফিয়ারকে আমরা বলবো ঘনমণ্ডল। কেন ঘনমণ্ডল বলবো বোঝাতে পেরেছি? কারণ ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি। তাহলে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব যেহেতু সব থেকে বেশি, সেই জন্য এই স্তরটাকে আমরা কি বলবো স্যার? ঘনমণ্ডল। তাহলে ট্রপোস্ফিয়ারকে ঘনমণ্ডল কেন বলা হয় বোঝাতে পারলাম? যে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি বলে ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলছি? ঘনমণ্ডল। ক্লিয়ার হলো? ট্রপোস্ফিয়ারে যখন একদম শেষ সীমায় চলে যাবো, শেষ সীমা মানে একদম ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হয়ে যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, সেখানে দেখা যায় একটা অঞ্চল আছে, যে অঞ্চলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে না, বাড়েও না, উষ্ণতা স্থির হয়ে যায়। আমরা কি বললাম? যে ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়াবে উষ্ণতা তত কি হবে স্যার? কমবে। কিন্তু ট্রপোস্ফিয়ারের একদম শেষ সীমানায় যদি চলে যাও, তাহলে দেখবে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ছেও না, কমছেও না, উষ্ণতা স্থির হয়ে যাচ্ছে। স্থির বা থেমে যাওয়াকে আমরা ইংলিশে বলি পজ। সেই জন্য যেহেতু এটা ট্রপোস্ফিয়ারে ঘটছে, সেই জন্য এই অঞ্চলটার কি নাম দিলাম স্যার? ট্রপোপজ। তাহলে ট্রপোপজ কাকে বলে আমি কি বোঝাতে পারলাম? ট্রপোপজ কাকে বলে? তাহলে ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা, যেখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে ট্রপোপজ হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা, যেখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। আমি কি ক্লিয়ার করতে পারছি সবাইকে? তাহলে ট্রপোপজে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। নামটা ট্রপোপজ কেন দিয়েছি? পজ। পজ মানে কি রে? থেমে যাওয়া। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা এখানে কি হয়ে যাচ্ছে? থেমে যাচ্ছে, বলে এর নাম কি দিয়ে দিলাম আমি? ট্রপো। আমি কি বলতে পারলাম ট্রপোপজ জিনিসটা কি? এবার এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কি থাকে? জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে, আর এখানে মেঘ ঝড় বৃষ্টি হয়। যেহেতু এখানে জলীয় বাষ্প থাকে, মেঘ ঝড় বৃষ্টি হয়, সেই জন্য এই অঞ্চলটাকে বা এই জায়গাটাকে আমরা বলবো কি? ক্ষুব্ধ মণ্ডল। কি বলবো এটাকে আমি? ক্ষুব্ধ মণ্ডল। কেন ক্ষুব্ধ মণ্ডল বলছি ভালো করে বুঝো। কারণ ট্রপোস্ফিয়ারের মধ্যে কি হচ্ছে? ঝড় বৃষ্টি হয়, বিদ্যুৎ সংযোগ হয়, তার মধ্যে কি হচ্ছে? কিউমুলো নিম্বাস মেঘ থাকলে পরে কালো অন্ধকার দেখে ভয় লাগবে, মনে হবে যেন ভগবান আমাদের উপর রেগে গেছেন। রেগে গেছেন বলে এখান থেকে নামটা কি চলে এলো? ক্ষুব্ধ। ক্ষুব্ধ মানে রেগে যাওয়া, তাই না? কখনো কখনো আমিও রেগে যাব, সো ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তাহলে ক্ষুব্ধ মণ্ডল কেন বলছি? বিকজ এখানে কি হচ্ছে? ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি হচ্ছে বলে এটাকে বলছি ক্ষুব্ধ মণ্ডল। মনে হবে আজকে আবহাওয়াটা যেন আমাদের বিপরীতে আছে, রেগে গেছে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? কারোর সাথে ঘুরতে বেরিয়েছি, উদমা ঝড় বৃষ্টি লেগে গেছে, চলো যাও, রেগে গেছে ভগবান আমাদের প্রতি, তাই না? সো এই হচ্ছে আমাদের কি বোঝাতে পারলাম? ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে কি আমি সবকিছু বোঝাতে পারলাম কি জিনিস হয় না হয়? তো ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয়? ট্রপোস্ফিয়ারের মধ্যে কি হচ্ছে? ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হয়, সেই জন্য ট্রপোস্ফিয়ারকে কি বলছি আমরা? ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ সীমাকে কি বলছি আমরা? ট্রপোপজ। এবার বলো, হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি। ট্রপোপজ। ট্রপোপজ। এবার ট্রপোপজ থেকে আমরা যদি নতুন স্টার্ট করি, তাহলে তাকে বলা হবে কি? ট্রপোস্ফিয়ার। এই কি বলবো? স্ট্র্যাটোস্ফিয়ার, তাই না? তাহলে ট্রপোপজ থেকে আমাদের নতুন একটা স্তর শুরু হবে, তার নাম কি স্যার? তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করবো স্যার? স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে দেখো, ট্রপোপজের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, 50 বা 60 কিলোমিটার, তাহলে ট্রপোপজের ওপর থেকে প্রায় 50 বা 60 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আমরা দেখব কি? যে একটা স্তর আছে, তার নাম কি বলছি? স্ট্র্যাটোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ারে দেখা গেল উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হচ্ছিল? কম ছিল। স্ট্র্যাটোস্ফিয়ারে আবার ঘটনাটা হয় উল্টো, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা এখানে কি হয় স্যার? বাড়তে থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারে যেমন উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কম ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হচ্ছে স্যার? আবার বাড়ছে। ট্রপোস্ফিয়ারে কম ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে। এবার বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে স্ট্র্যাটোস্ফিয়ারের
এটা বায়ুমণ্ডলের স্তর, বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের সূর্যের রশ্মি আসে, মেঘ থেকে প্রতিফলন হয়, বিভিন্ন ঘটনার কারণে কোন স্তরে দেখবো উষ্ণতা বাড়ছে, কোন স্তরে দেখবো উষ্ণতা কমছে। ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে, মেসোস্ফিয়ারে আবার কমে, এরকম প্যাটার্নেও চলতে থাকে। কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, ডিপেন্ডিং আপন যে সূর্যের রশ্মি ঢুকছে, তার বায়ুমণ্ডল গঠনের উপাদান, কতটা পরিমাণ রশ্মি শোষণ করতে পারছে, এগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কোনটাকে? না, এখানে কোনো রকম বলা হয় না, এটাকে ল্যাপসেট কমছে, এরকম কিছু নেই। এটাকে প্যাটার্ন এরকম ভাবে কমে না। ওটা যেমন কি ট্রপোস্ফিয়ারে 1 কিলোমিটার করে 6.4 কমছিল, এখানে এরকম করে তো নয়। ওটা প্রতি 1 কিলোমিটার একটা প্যাটার্নে কমছিল, এখানে দেখবো কোনো প্যাটার্ন নাই এরকম। তো স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কি হচ্ছে, উষ্ণতা বাড়তে বাড়তে আমরা ট্রপোপজে শেষ উষ্ণতা কত রেখেছিলাম, -56। এখানে এবার কি হচ্ছে, বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে দেখে যাচ্ছি কত হয়ে যাচ্ছে, -4 ডিগ্রি। তাহলে -56 বড় না -4 বড়? -4 বড়। এবার তোমাদের নোটসে দেখবে এটা অনেক সময় বা অনেক বই থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই এটা মাথায় রাখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা বা সব থেকে বেশি উষ্ণতা কোথায় হবে, 0 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা বাড়তে বাড়তে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম যে উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা যেখানে আমরা পাবো 0 ডিগ্রি সেলসিয়াস বা কত পাবো, -4 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসই তোমরা লিখবে। এবার বলো ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে আমরা কি বলেছিলাম, ট্রপোপজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলবো আমরা, স্ট্র্যাটোপজ। চট করে বলো তো বাবু তুমি, স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কত, স্ট্র্যাটোপজের উষ্ণতা কত হবে? ভেরি গুড, 0 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে উঁচু জায়গায় উষ্ণতা কত স্যার, 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্র্যাটোপজ মানে স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে উঁচু, হ্যাঁ না বলো? তাহলে স্ট্র্যাটোপজের উষ্ণতা কত হবে স্যার, 0 ডিগ্রি সেলসিয়াস। মাথায় থাকবে। তাহলে স্ট্র্যাটোপজের উষ্ণতা কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? এবার এই স্তরের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, আর এখানে কোনো রকমের ঝড় বৃষ্টি তৈরি হয় না। তাহলে যেহেতু এই স্তরের মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, কোনো ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য এখানকার আবহাওয়া অনেকটা কি থাকে স্যার, শান্ত থাকে। সেই জন্য এই স্তরটার নাম কি দেওয়া হলো বলতো, শান্ত মণ্ডল। সেই জন্য স্তরটার নাম দেওয়া হয়েছে শান্ত মণ্ডল। তাহলে শান্ত মণ্ডল কেন বলা হয়, তার কারণ কি, এখানে কোন রকমের গোলযোগ ঝড় বৃষ্টি হয় না বলে এই স্তরটা অনেকটা শান্ত থাকে, বলে এটাকে বলা হলো শান্ত মণ্ডল। আর যে স্তরটা শান্ত মণ্ডল, সেই দিক দিয়ে প্লেন বা জেট প্লেন জ্বালাতে আমাদের কি হবে, সুবিধা হবে। সেজন্য এই স্তরের মধ্যে দিয়ে আমরা কি চালাবো, জেট প্লেন চালাবো। তাহলে তোমাদেরকে এই কোশ্চেনটা দিতে পারে, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে, তাহলে অবভিয়াসলি সেটা কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার হলো? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন চলে। তাহলে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন কেন চলে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো গোলযোগ থাকে না, ঝড় বৃষ্টি হয় না, এটা অনেকটা শান্ত থাকে বলে এটাকে শান্ত মণ্ডল বলা হয়। এবং এই কারণে আমাদের এর মধ্যে দিয়ে কি চলবে স্যার, জেট প্লেন চলবে। স্ট্র্যাটোস্ফিয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে আমাদের জীব জগৎকে রক্ষা করার জন্য। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ প্রকারের গ্যাসের অস্তিত্ব লক্ষ্য রাখা যায়, যে গ্যাস ভূপৃষ্ঠের মধ্যে অতিবেগুনি রশ্মিকে আর আসতে দেয় না। এই গ্যাসটার নাম কি বলতো, ওজোন গ্যাস। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ গ্যাস ওজোনের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যে ওজোন গ্যাস আমাদের সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিগুলোকে আর ভূপৃষ্ঠের মধ্যে ঢুকতে দেয় না। সেই জন্য আমরা অনেক সময় স্ট্র্যাটোস্ফিয়ারকে আরেক নামে ডাকি, তার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই ওজোন স্তর দেখা যায়। তবে মাথায় রাখবে, ট্রপোস্ফিয়ারে ওজোন থাকে, ট্রপোস্ফিয়ারে কিছু পরিমাণ ওজোন থাকে, কিন্তু ওজোন স্তর আকারে নয়, ছড়িয়ে ছিটিয়ে কিছু ওজোন আছে। আবার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের স্তর আছে। বলা যায় স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন আমাদের পক্ষে ভালো, ট্রপোস্ফিয়ারের ওজোন আমাদের পক্ষে খারাপ। কেন স্যার? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন আমাদের পক্ষে ভালো এই কারণে, স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়। কিন্তু ট্রপোস্ফিয়ারের ওজোন গ্রিন হাউস গ্যাস। যদি ট্রপোস্ফিয়ারে ওজনের পরিমাণ বাড়ে, তাহলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ অ্যাকচুয়ালি কি হবে, বাড়বে। আর গ্রিন হাউস গ্যাস বাড়বে মানে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বাড়বে, যেটা আমাদের পক্ষে কি হবে স্যার, ক্ষতিকারক। তো যদি কোশ্চেনটা আমি কোনোদিন পরীক্ষায় দেয় যে ট্রপোস্ফিয়ারের ওজন ক্ষতিকারক কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন আমাদের পক্ষে ভালো, যুক্তি দাও, তাহলে এই ব্যাখ্যাটা দিতে হবে। আমি কি ব্যাখ্যাটা দিতে পারবো, হ্যাঁ না বলো? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন কি করছে, অতিবেগুনি রশ্মিকে আটকে দিচ্ছে। কিন্তু ট্রপোস্ফিয়ারের ওজন কি করছে স্যার, ও গ্রিন হাউস গ্যাস। যদি ও বেড়ে যায় তাহলে পরে কি হবে স্যার, আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা আস্তে আস্তে কি হবে স্যার, বাড়তে থাকবে, এবং বাড়ার ফলে আমাদের মেরু প্রদেশে বরফ গলে যাবে, যাই হোক, যেটাকে বলে আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হবে, এবং সেই কারণে আমাদের এটা ক্ষতিকারক। আমি কি বলতে পারলাম? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি আমি সব কটা পয়েন্ট আলোচনা করতে পেরেছি। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলবো আমরা, স্ট্র্যাটো। বলো, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত?
তাহলে এই হলো স্ট্র্যাটোস্ফিয়ার। বলো তো স্ট্র্যাটোপজের বা স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম কি হবে? পরবর্তী স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি আছে দেখতে হচ্ছে, কেন মনে থাকছে না? মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এবার মেসোস্ফিয়ারে দেখো এই মেসো একটা বিশেষ গুরুত্ব রাখে। মেসোর নাম, মেসোটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে মিডল। দেখবে সবসময় কি হয়, মাসি ঝামেলা পাকায় আর মেসোরা কি হয়, ঝামেলা মিডল ম্যান হিসেবে ঠিক করে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরা বলেছে ছেড়ে দাও। সো মেসো বিং এ মিডল ম্যান, ঠিক আছে। সো মেসো দুটো স্তরের মধ্যে কাজ করে। যেমন ধরো আমরা যদি একটু আগিয়ে যাই, তাহলে আমরা এই লেয়ারের কথা ভাবি। তাহলে দেখো ম্যাগনেটোস্ফিয়ারকে যদি তুমি বাদ দাও, তাহলে দেখো নিচে কটা স্তর আছে, ট্রপো আর স্ট্র্যাটো, উপরে কি আছে স্যার, থার্মো আর এক্সো। তাহলে মেসোস্ফিয়ার দেখো কোথায় বসে আছে, মাঝেই বসে আছে। তাহলে মেসো মিডল ম্যান হিসেবে কাজ করে, সেই জন্য আমরা এখানে কি বলছি, মেসো কথার অর্থ হচ্ছে মিডল, অর্থাৎ মধ্যভাগ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর মেসোর দেখবে মধ্যভাগটাও কি থাকে, বেশি থাকে। ক্লিয়ার? ওকে ওকে, চলো। সো মেসোস্ফিয়ার তাহলে স্ট্র্যাটোপজের উপর, বা এটা ট্রপোপজ লিখেছে, স্ট্র্যাটোপজের উপর থেকে তুমি ভাবো প্রায় কত দূর পর্যন্ত বিস্তৃত বলেছিলাম, 80 থেকে 100 কিলোমিটার। তাহলে মেসোস্ফিয়ার মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, মোটামুটি ধরে চলবে তোমরা। ক্লিয়ার হয়েছে? প্রায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা খুব দ্রুত হারে কমতে থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারে কি হলো, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমলো। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হলো, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়লো। মেসোস্ফিয়ারে কি হচ্ছে, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা খুব দ্রুত হারে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এবং কমতে কমতে এই স্তরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় -92°C পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মেসোস্ফিয়ারের একদম সব থেকে টপ, যেটাকে কি বলবো আমরা, মেসোপজ নাকি, সব থেকে কি বলবো, টপকে কি বলবো, মেসোপজ। সেই মেসোপজের উষ্ণতা দাঁড়িয়ে যায় -92°C। সেই জন্য মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর। শীতলতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা দেবে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম লেখো। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি হবে, মেসোস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? এখন তাহলে মেসোস্ফিয়ারের সব জায়গা কি শীতলতম না স্যার? কেন? মেসোস্ফিয়ার যেটা একদম স্ট্র্যাটোস্ফিয়ারের কাছে আছে, সেটার উষ্ণতা কত হবে স্যার, 0°। হ্যাঁ না বলো? কিন্তু কমতে কমতে টপে যাচ্ছে কত, -92। তাহলে মেসোস্ফিয়ারের সব থেকে উপরের অংশকে কি বলা হয়, মেসোপজ। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি মেসোপজ হচ্ছে সব থেকে শীতলতম? হ্যাঁ না বলো? তাই না? সেজন্য যদি বলা হয় শীতলতম অঞ্চলের নাম বলো, তখন কি বলবো, মেসোপজ। তাহলে একটা কোশ্চেন আমরা এখান থেকে লিখে নিচ্ছি, শীতলতম অঞ্চল। তাহলে শীতলতম অঞ্চল, এটাকে আমরা বলবো কি স্যার, পিসোপজ নাকি না, মেসোপজ, পিসোপজ বা মেসোপজ। সো মেসোপজ, মেসোপজ, পজ মানে থেমে যাওয়া। সো মেসোপজ শীতলতম অঞ্চল হচ্ছে আমাদের মেসোপজ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে। কি গুরুত্ব না, তো পৃথিবীর বাইরে থেকে আসা বিভিন্ন উল্কাপিণ্ড, পৃথিবীর বাইরে থেকে আসা বিভিন্ন উল্কাপিণ্ড বা মহাজাগতিক বস্তু এই মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় দেয় যে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়, সেটার নাম কি হবে স্যার, মেসোস্ফিয়ার। তো মাথায় রাখবে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দেবে, আমিও দেব, যে কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে আমাদের উল্কাপিণ্ডগুলো কি হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। তাহলে কোন স্তরে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়, মেসোস্ফিয়ার। মনে থাকবে মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ডগুলো পুড়ে কি হয়ে যাচ্ছে স্যার, ছাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এত ক্লিয়ার? বুঝতে পারলাম সকলকে? তাহলে এই হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার বুঝতে পারলাম। তাহলে ট্রপোস্ফিয়ার, তারপর কি ছিল স্যার, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পর কি বললাম, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ জায়গার নাম কি বললাম, মেসোপজ। মেসোপজের উষ্ণতা কত স্যার, মেসোপজের পরের স্তরের নাম কি হবে স্যার, চলো তাহলে এবার পড়বো আমরা থার্মোস্ফিয়ার। দেখা যায় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে থার্মোস্ফিয়ারের উষ্ণতা আবার কি হচ্ছে, বাড়তে থাকছে। তাহলে প্যাটার্নটা লক্ষ্য করো তুমি, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, মেসোস্ফিয়ারে কমছে, থার্মোস্ফিয়ারে কমা বাড়া, তাই না? যেমন আমাদের রেজাল্ট কখনো কমে কখনো বাড়ে, কিছু কিছু জনের রেজাল্ট আস্তে আস্তে কমতেই থাকে, কারো কারো বাড়ে কমে এরকম টাইপের। ঠিক আছে, সো এখানেও সেরকমই চলছে। তাহলে মেসোপজের ঊর্ধ্বে, অর্থাৎ ভূপৃষ্ঠের 30 কিলোমিটার উচ্চতা থেকে প্রায় 500 কিলোমিটার, তাহলে মোটামুটি 500 কিলোমিটার পর্যন্ত কত বিস্তৃত থাকবে আমাদের থার্মোস্ফিয়ার।
এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এবং এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে খুব দ্রুত হারে কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায়। সেই জন্য অনেক বই এই স্তরটাকে বলা হয় বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। অনেক বই, আমি অনেক বইয়ের কথা বলছি, হ্যাঁ, তার মানে এটাই যে ঠিক তার কোনো মানে নাই। উষ্ণতম স্তর অ্যাকর্ডিং টু অনেক বই, অনেক বইয়ের মতে এটা হচ্ছে উষ্ণতম স্তর, অনেক বইয়ের মতে। ক্লিয়ার? তাহলে বায়ুমণ্ডলের এই স্তরটা খুব গরম হয়, অবভিয়াসলি এটা খুব গরম হতে হতে এর গরম কত হয় স্যার, প্রায় এখানে দেখা যায় টেম্পারেচার প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এবং এটা মোটামুটি সূর্য থেকে খুব কাছে অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, সেই জন্য সূর্যের ম্যাক্সিমাম রশ্মি না এবারটা শোষণ করে নেয়। তাহলে সূর্যের ম্যাক্সিমাম রশ্মি শোষণ করে নিলে, ক্লাস 9-এ তোমরা পড়েছো, একটা পরমাণু যদি শক্তি শোষণ করে নেয় তাহলে বাইরে থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, হ্যাঁ না বলো বোরের তত্ত্ব। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে পরমাণুটা আয়নে পরিণত হয়ে যায়। সেই জন্য এই স্তরে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় স্যার, আয়ন পাওয়া যায়। বলে এই স্তরের আরেকটা নাম কি দিব আমরা, সো থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার বেসিক্যালি সেম জিনিস। তাহলে থার্মোস্ফিয়ারকে আমরা আয়নোস্ফিয়ার কেন বলছি, বিকজ এই স্তরের মধ্যে এত বেশি পরিমাণে আয়নের উপস্থিতি আছে যে এই স্তরটাকে আমরা কি বলছি স্যার, আয়নোস্ফিয়ার। স্তরটাকে আমরা কি বলছি, আয়নোস্ফিয়ার। ক্লিয়ার হলো? তাহলে থার্মোস্ফিয়ার কোনো বইয়ের মতো অনেক উষ্ণতম স্তর এবং এর টেম্পারেচার প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে উষ্ণতা বাড়ার সাথে সাথে খুব দ্রুত হারে উষ্ণতা বেড়ে যাচ্ছে। সেই জন্য দেখো আমি এখানে লিখে রেখেছি সর্বাধিক উষ্ণতা এই স্তরে দেখা যায়, যেটা আমরা একটু পরে বলবো ভুল, ঠিক আছে। এই স্তরে প্রচুর পরিমাণে আয়নিত কণা থাকে। এবার দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর যেখানে প্রচুর আয়ন আছে, প্লাস 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 মাইনাস মাইনাস এরকম আয়ন আছে। এবার আমরা যখন এফএম রেডিও বা বেতার তরঙ্গ ছাড়বো, দেখা গেছে এই বেতার তরঙ্গটা এখানে যাবে দিয়ে রিফ্লেক্ট হয়ে চলে আসে। তাহলে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয় স্যার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই পয়েন্টে দেখো আমাদের এখানে লাগবে যে বেতার সংযোগের ক্ষেত্রে এই স্তর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এই স্তর না থাকতো আমরা বেতার যোগাযোগ পেতাম না। বেতার তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয়ে চলে আসে বলে আমরা কমিউনিকেশন করতে সব থেকে সহজভাবে পারি এই স্তরের মাধ্যমে। নিকোলা টেসলা এই স্তরটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ফ্রি ইলেকট্রিসিটি বা ওয়্যারলেস ইলেকট্রিসিটির জন্য। অর্থাৎ এই স্তরের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন যে কারেন্টকে আমরা গোটা বিশ্বের মধ্যে সঞ্চাল করতে পারবো। যাই হোক সেটা পারিনি, সেটা আলাদা কথা, পরে পড়াবো কোনো একদিন। তো এই হচ্ছে গল্প। এবং এখানে একটা বিশেষ সাইট লক্ষ্য করা যায় যেটাকে বলা হয় কেনেলি হেভিসাইড। তাহলে এখানে একটা বিশেষ স্তর পাওয়া যায় 90 থেকে 160 কিলোমিটার উচ্চতার মধ্যে। তোমাদের নোটস এটা নেই, লিখে নেবে। সেটার নাম হচ্ছে কেনেলি হেভিসাইড। সব তো নোটসে থাকবে না অবভিয়াসলি, তাহলে আমার ক্লাস কে করবে। তাহলে কেনেলি হেভিসাইড, এই কেনেলি হেভিসাইড এই স্তরটা কিন্তু এর মধ্যে অবস্থিত। কোথায়, আমাদের থার্মোস্ফিয়ার। তো এই কোশ্চেনটা আমি পরীক্ষায় অনেক সময় দিই যে কেনেলি হেভিসাইড কোন স্তরে অবস্থিত, মাথায় রাখবা থার্মোস্ফিয়ার বা কি হবে স্যার, আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি বোঝাতে পারলাম? থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম কি হবে স্যার, এক্সোস্ফিয়ার। সো এক্সোস্ফিয়ার নিয়ে আলোচনা করবো এবার আমরা। তাহলে আমরা এবার এক্সোস্ফিয়ার নিয়ে আলোচনা করবো। তাহলে কেনেলি হেভিসাইড কোন স্তরে অবস্থিত স্যার, থার্মোস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? কেনেলি হেভিসাইড কোন স্তরে অবস্থিত স্যার, থার্মোস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে। এক্সোস্ফিয়ার দেখা গেছে তাহলে লজিক্যালি কোন স্তরে দেখি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে বাড়ছে। তাহলে থার্মোস্ফিয়ারে যদি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে, তাহলে এক্সোস্ফিয়ারে কি হওয়া উচিত ছিল, কমবে না, এখানে কি হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তাহলে এক্সোস্ফিয়ারে কি হচ্ছে, দেখা যাচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ছে কিন্তু খুব কম হারে, বাড়তে বাড়তে এখানকার টেম্পারেচার পৌঁছে যাচ্ছে কত স্যার, 1240 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেই জন্য কোন বই আবার কোন বই এটাকে আবার কি বলছে স্যার, উষ্ণতম স্তর। বুঝতে পারছো ব্যাপারটা? কোন বই আবার এটাকে বলছে উষ্ণতম স্তর। সেজন্য আমি খুব কনফিউজড যে আমি কোনটা লিখবো। সেজন্য আমি তোমাদের একটা যুক্তি দিতে পারি। যুক্তিটা হচ্ছে এটাই যে স্যার বা ম্যাডাম কোশ্চেন করবেন বা স্যার বা ম্যাডামকে এটা জিজ্ঞেস করে নেবে যে ম্যাডাম আমি কোনটা লিখবো, থার্মোস্ফিয়ার লিখবো নাকি লিখবো এক্সোস্ফিয়ার। যদি আমাকে জিজ্ঞেস করে উষ্ণতম স্তর, শীতলতম স্তরটা আমরা জানি কি বলতো, মেসোস্ফিয়ার শীতলতম, কিন্তু উষ্ণতম স্তর দুটো তিনটে বই আলাদা আলাদা দেওয়া আছে। তাই এটা বেটার হবে তুমি যে স্কুলের বই পড়ছো ফলো করছো সেই স্কুলের বইয়ে যা আছে সেটা লিখবা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমি যেহেতু 4-5টা বই পড়ি, আমি জানি যে কোথায় কি লেখা আছে, সেজন্য আমি বলছি কি যে তোমার বইয়ে যা লেখা আছে, নোটস ভুলে যাবে, তোমার স্কুলের বইয়ে যা লেখা আছে সেটা তুমি লিখবা। ক্লিয়ার? তোমাকে মাধ্যমিক কোশ্চেন কোনদিন দেবে না যে উষ্ণতম স্তরের নাম লেখো, যেটা কনফিউজিং মাধ্যমিক ওরকম কোশ্চেন দেয় না। ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, এই স্তরে উষ্ণতা বাড়ার সাথে সাথে উচ্চতা আস্তে আস্তে কি হচ্ছে স্যার, বাড়ছে। বাড়তে বাড়তে কত পৌঁছে যাচ্ছে স্যার, 1240 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের মধ্যে ম্যাক্সিমামটাই কি থাকে স্যার, হিলিয়াম আর হাইড্রোজেন। কেন বলতো, হিলিয়াম আর হাইড্রোজেন খুব হালকা, হালকা হওয়ার জন্য তারা কোথায় চলে গেছে স্যার, ওপরে। আর নাইট্রোজেন আর অক্সিজেন কি স্যার, ভারী বলে কোথায় চলে গেছে স্যার, নিচে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
সেজন্য এই স্তরে খুব হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। আর এই স্তরের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে কি স্যার, এখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশন এই স্তরে থাকে। এটা খুব পরীক্ষায় দেয়, আশা করছি এই বছর মাধ্যমিক এই কোশ্চেনটাই দেবে, যদি মুখের কথা লেগে যায় তাহলে খুব ভালো হবে। যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক স্পেস স্টেশন এই স্তরে অবস্থিত, আন্তর্জাতিক স্পেস স্টেশন এই স্তরে অবস্থিত। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? তাহলে বায়ুমণ্ডলের স্তরের মধ্যে এক্সোস্ফিয়ারটাকে আমরা মোটামুটি বাইরের স্তর বলি। এর পরের যে স্তরটা আছে না ম্যাগনেটোস্ফিয়ার, অ্যাকচুয়ালি সেখানে কোনো অস্তিত্ব নাই, খুব রেয়ার, কারণ হাইড্রোজেন হিলিয়ামের পর তো হালকা কোনো গ্যাস আর নেই, সেজন্য ম্যাগনেটোস্ফিয়ারে অ্যাকচুয়ালি কোনো বায়ুমণ্ডল থাকে না। তবুও আমরা একটা স্তর নাম দিয়েছি, সেটার নাম কি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আবার দেখো ম্যাগনেটোস্ফিয়ারের উষ্ণতা চলে আসছে প্রায় 2000°C। তাহলে কি স্যার আমি ম্যাগনেটোস্ফিয়ারকে লিখবো উষ্ণতম স্তর? সেই জন্য আমরা বললাম ওই কোশ্চেনটা তোমরা জেনে নেবে, যেটা বেটার হয় সেটা লিখবে, ঠিক আছে? ম্যাগনেটোস্ফিয়ার সব থেকে বাইরের, এখানে সব আয়নিত অবস্থায় থাকে, আর এখান থেকেই মহাশূন্য অর্থাৎ পৃথিবীর বাইরেটা শুরু হয়ে যায়, এখান থেকে মহাশূন্য শুরু হয়ে যায় এবং এটা একদম বাইরে অবস্থিত। এই স্তরের মধ্যে একটা বিশেষ ঘটনা লক্ষ্য করা যায়, তার নাম হচ্ছে কি ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। সো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তুমি মাথায় রাখবা এই স্তরে দেখা যায়। সো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এই স্তরে দেখতে পাবা, ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, ঠিক আছে? এই স্তরের পর বায়ুমণ্ডল কি হচ্ছে মহাশূন্যে লীন হয়ে যায়, আর এখানে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব দেখা যায়। একটা জিনিস আমার বলা ভুল হয়েছে, আয়নোস্ফিয়ারের মধ্যে তোমরা মেরুজ্যোতি, মেরুজ্যোতি বোঝো তো, অরোরা বোরিয়ালিস আর কি বলা হয় অরোরা অস্ট্রালিস নাকি? সো এই মেরুজ্যোতি তোমরা কিন্তু এই স্তরে দেখতে পাবে, এটা প্রচুর বার পরীক্ষায় দেয় যে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়। সো মেরুজ্যোতি মাথায় রাখবে, দেখবো আমাদের নোটসে দেওয়া আছে, আই হোপ। মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে দেখা যায়, ক্লিয়ার হয়েছে? আর ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায় স্যার? ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, ক্লিয়ার আছে? ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। তাহলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখতে পাবো তুমি? ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কি বুঝতে পারলাম? বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরটার নাম কি স্যার? তার উপরেরটার নাম কি স্যার? তার উপরেরটা, তার উপরেরটা, তার উপরেরটা, তার উপরেরটা, ক্লিয়ার হলো ব্যাপারটা? পুরো একদম ঝপাঝপ মুখস্থ রেডি হয়ে গেছে, একদম পুরো পড়া। পড়া কি এনজয় করতে পারছো? ক্লাস ভালো লাগছে নাকি বোরিং? যে ঠিক আছে স্যার বেকার একটা পড়াই স্যার, নয় তো? ক্লিয়ার হচ্ছে? ক্লাস সব ঠিক লাগছে? চলো এবার আমরা একটা বিশেষ স্তর নিয়ে আলোচনা করবো, দ্যাটস কল্ড ওজোন স্তর। এটা পড়তেই হবে আমাদেরকে, ওজোনোস্ফিয়ার। তাহলে ওজোনোস্ফিয়ার জিনিসটা কি স্যার? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ গ্যাস ওজোনের স্তর লক্ষ্য করা যায়, এটাকে কি বলা হয় আমাদের? ওজোনোস্ফিয়ার। তাহলে ওজোনোস্ফিয়ার অ্যাকচুয়ালি কোথায় আছে বসে বলো তো? কোথায় আছে স্যার? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে ওজোনোস্ফিয়ার কোথায় আছে অ্যাকচুয়ালি স্যার? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোনোস্ফিয়ার অ্যাকচুয়ালি আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে ওজোনোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, ওজোনোস্ফিয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের লক্ষ্য করা যায়। দ্যাট মিনস এটা যদি পুরোটা স্ট্র্যাটোস্ফিয়ার হয়, তুমি ভাববে এটা যদি পুরোটা স্ট্র্যাটোস্ফিয়ার হয়, তাহলে ওজোন স্তর তুমি দেখবে এরকম ভাবে ওজোন স্তর আছে, বুঝতে পারছো ব্যাপারটা? এরকম ভাবে একটা ওজোন স্তর এখানে দেওয়া আছে, একটা ওজোন স্তর এরকম ভাবে ওজোন স্তর আছে, এরকম ভাবে একটা ওজোন স্তর দেওয়া আছে। তাহলে এটা প্রকৃতি থেকে নিজে নিজেই তৈরি হয়েছে। নিজে নিজে কি করে তৈরি হলো স্যার? তাহলে ওজোন স্তরের সৃষ্টি আর ধ্বংস করবো। তাহলে ওজোন স্তর সৃষ্টি কি করে হলো? তো দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি আসে, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি আসে, কিন্তু এই অতি বেগুনি রশ্মি আর নিচে নামতে পারে না, নিচে নামতে পারে না। তাহলে এই অতি বেগুনি রশ্মির প্রভাবে দেখা গেছে 3খানা অক্সিজেন অণু যুক্ত হয়ে তৈরি হয়ে যাচ্ছে 2খানা ওজোন অণু। তার মানে অতি বেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন গ্যাস কিসে পরিণত হয়ে যাচ্ছে স্যার? ওজোনে। তাহলে আমরা কি বলছি স্যার? অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে অক্সিজেন গ্যাস পরিণত হয়ে যাচ্ছে কিসে স্যার? ওজোন গ্যাসে। তাহলে অক্সিজেন পরিণত হয়ে যাচ্ছে ওজোন গ্যাসে, তাহলে অক্সিজেন পরিণত হয়ে যাচ্ছে ওজোনে। আবার আবার দেখা যাচ্ছে, আবার যে দেখা যাচ্ছে এই ওজোন গ্যাসের উপস্থিতিতেই, এই ইউভি রশ্মির উপস্থিতিতেই ওজোন গ্যাস ভেঙে তৈরি হয়ে যাচ্ছে কি স্যার? অক্সিজেন গ্যাস। তার মানে আমরা একটা কথা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে পারি, কি বলতে পারি স্যার? যে অক্সিজেন থেকে কি তৈরি হচ্ছে স্যার? ওজোন। আর ওজোন থেকে কি হচ্ছে? অক্সিজেন। এবং এটা কন্টিনিউয়াসলি একটা সাইকেল বা চক্র আকারে চলছে। হ্যাঁ না না বলো? একটা চক্রাকারে চলছে, একটা সাইকেল, সাইকেল আকারে চলছে, যার ফলে এই জায়গাটায় ওজনের পরিমাণ কি থাকছে স্যার? ধ্রুবক। হ্যাঁ না না বলো? ওজনের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, ধ্রুবক থাকছে। এই যে সাইকেল, এই সাইকেলটাকে এখানে লেখা আছে, কি সাইকেল নাম স্যার? চ্যাপম্যান, বিজ্ঞানী চ্যাপম্যান আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হয় চ্যাপম্যান সাইকেল। সো আই হোপ চ্যাপম্যান সাইকেল জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। চ্যাপম্যান সাইকেলটা কি না, তো প্রাকৃতিক ভাবে ওজোন গ্যাস তৈরি হওয়া এবং আমাদের কি হচ্ছে ওজোন গ্যাস থেকে অক্সিজেন গ্যাস তৈরি হওয়া, এই ঘটনাটাকে কি বলছি আমরা? চ্যাপম্যান সাইকেল। ক্লিয়ার হলো? যদি চ্যাপম্যান সাইকেল ঠিকঠাক থাকতো
তাহলে প্রকৃতিতে কি ওজোন গ্যাস ক্ষয় হতো বা ওজোন গ্যাসের কোনো ক্ষতি হতো না স্যার। চ্যাপম্যান সাইকেল অনুসারে যতটা অক্সিজেন চলে যেত ততটা ওজন পাওয়া যেত, আবার ততটা ওজন চলে গিয়ে আবার কি পাওয়া যেত, অক্সিজেন পাওয়া যেত, এবং এটা কন্টিনিউয়াসলি চলতো, এটা চলতো। কিন্তু মনুষ্য সৃষ্ট কিছু কারণের জন্য এই সাইকেলটা ঠিকঠাক থাকে না। তার আগে বলে দিই, এখানে ওজোন গ্যাস বিশেষ একটা ঘনত্ব আকারে থাকে। কতটা ঘনত্ব থাকবে সেটা মাপা হয় একটা বিশেষ যন্ত্রের সাহায্যে, তাকে বলা হয় ডবসন স্পেকট্রোমিটার। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যে যন্ত্র তাকে বলছি আমরা ডবসন স্পেকট্রোমিটার। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন, দেখবে আমার নোটসে থাকতে পারে, ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন স্পেকট্রোমিটার। ক্লিয়ার হয়েছে? আর ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় যে এককে সেটাকে বলা হয় ডবসন একক, ডবসন একক, বা এটাকে বলা হয় ডিইউ, ডবসন একক। এটাকে বলা হয় ডবসন একক বা ডিইউ। ওজোন গ্যাসের তুমি যদি গন্ধ দেখো, এটা আষ্টে গন্ধযুক্ত, একটু আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস, আষ্টে গন্ধযুক্ত, আষ্টে গন্ধযুক্ত এক প্রকারের গ্যাস। আর এই গ্যাসটার যদি বর্ণ দেখো, হালকা বেগুনি বর্ণের গ্যাস, খুব হালকা বেগুনি বর্ণের, হালকা বেগুনি বর্ণের একটা গ্যাস, হালকা বেগুনি বর্ণের গ্যাস। তাহলে আমরা ওজোন গ্যাস সম্বন্ধে কতগুলো তথ্য দিলাম। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার যন্ত্রের নাম ডবসন স্পেকট্রোমিটার। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে। ওজোন গ্যাসের গন্ধ কি স্যার? আষ্টে গন্ধযুক্ত। ওজোন গ্যাসের বর্ণ কি হবে স্যার? তাহলে এইগুলো আমরা দিলাম। তাহলে এইভাবে যদি চলতো তাহলে ওজোন গ্যাস প্রকৃতি থেকে থাকতো, কোনো সমস্যাই ছিল না, বিন্দাসও থেকে যেত। কিন্তু মানুষ রেফ্রিজারেটর নামক একটা জিনিস ইউজ করলো। এই রেফ্রিজারেটরের মধ্যে কিছু বিশেষ পরিমাণ গ্যাস ইউজ করা হলো, সেই গ্যাসটার নাম হচ্ছে সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাস কি হলো, আস্তে আস্তে উপরের দিকে উঠে ওজোন গ্যাসের কাছে গেল এবং ওজোন গ্যাসকে মারাত্মকভাবে ক্ষতি করলো। এমন ভাবে ক্ষতি করলো যে কোনো কোনো জায়গায় ওজোন গ্যাস এরকম গর্ত দেখা গেল, হ্যাঁ না বলো, গর্ত, অর্থাৎ ওজোন গ্যাসের ঘনত্ব কমে গেল। এটাকে কি বললাম আমরা পরবর্তী ক্ষেত্রে, বলতো ওজোন হোল বা ওজোন গর্ত, হ্যাঁ না বলো। তাহলে ওজোন হোল বা ওজোন গর্ত জিনিসটা কি না, তো অতিরিক্ত পরিমাণ সিএফসি ব্যবহার করার ফলে ওজোন গ্যাসের ঘনত্ব কোনো কোনো জায়গায় কি হয়ে গেছে স্যার, একদম কমে গেছে। ওজোন গ্যাসের ঘনত্ব কমে যাওয়ার কারণে সেই জায়গায় দেখা গেছে ওজোন গ্যাস একটা গর্ত মতো সৃষ্টি হয়ে গেছে লেয়ার বা স্তরের মধ্যে। এগুলোকে আমরা কি বলছি, ওজোন হোল বা ওজোন গর্ত। এগুলোকে কি বলছি, ওজোন হোল বা ওজোন গর্ত। বিজ্ঞানী ফোরম্যান সর্বপ্রথম এই ওজোন গর্ত সম্বন্ধে আলোকপাত করেন। বিজ্ঞানী ফোরম্যান সর্বপ্রথম ওজোন হোল সম্বন্ধে আলোচনা করেন বা ওজোন গর্ত সম্বন্ধে আলোচনা করেন। তাহলে বিজ্ঞানী ফোরম্যান সর্বপ্রথম ওজোন হোল বা ওজোন গ্যাস, ওজোন গর্ত সম্বন্ধে আলোচনা করেন। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট এত পর্যন্ত? বুঝতে পারলাম আমি সকলকে? এত পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ওকে, তাহলে পরেরটাতে যাচ্ছি। সবার ক্লিয়ার? ওকে, এবার ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আর এনোর ভূমিকা কি। তো দেখো, আমরা যে সিএফসি কথাটা ব্যবহার করছি, সিএফসির পুরো নাম কি স্যার? তাহলে সিএফসির পুরো নাম হচ্ছে স্যার ক্লোরো ফ্লুওরো কার্বন। মানে এর মধ্যে কি থাকবে স্যার, কার্বন থাকবে, ক্লোরিন থাকবে, আর কি থাকবে স্যার, ফ্লুরিন। কার্বন থাকবে, ক্লোরিন থাকবে, আর ফ্লুরিন, সিএফসি। এরকমই একটা সিএফসি জাতীয় পদার্থ হচ্ছে CF2Cl2, এটা তার নাম। তাহলে দেখো তো, সি আছে, এফ আছে, আর কি আছে, সিএল আছে। তাহলে CF2Cl2 এরকম একটা পদার্থ যেটা হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন। এই ক্লোরোফ্লুরো কার্বন গুলোকে অনেক সময় বলা হয় হ্যালন। কি বলা হয়? হ্যালনস। এগুলোকে অনেক সময় হ্যালন বলা হয়, এগুলোকে অনেক সময় হ্যালনস বলা হয়। তাহলে এই ক্লোরোফ্লুরো কার্বন বা হ্যালন আছে। এই ক্লোরোফ্লুরো কার্বন গুলোর মধ্যে একটা পদার্থ হচ্ছে, সেটার নাম কি স্যার, CF2Cl2, দ্যাট ইজ কল্ড ক্লোরোফ্লুরো কার্বন। এই ক্লোরোফ্লুরো কার্বন কি হচ্ছে, ওই যখন ওজোন স্তরের কাছে যাচ্ছে, অতি বেগুনি রশ্মির প্রভাবে এটা ভেঙে গিয়ে একটা ক্লোরিন পরমাণুকে মুক্ত করে দিচ্ছে। দেখতে পাচ্ছ, আগে ক্লোরিনটা যুক্ত ছিল, এখন ক্লোরিনটা মুক্ত হয়ে গেছে। এই যে ক্লোরিনটা মুক্ত হয়ে গেছে না ভাই, এই মুক্ত ক্লোরিনটাকে বলছি আমরা সক্রিয় ক্লোরিন পরমাণু। কি হলো বাবা? সক্রিয় ক্লোরিন। তাহলে এটাকে বলছি সক্রিয় ক্লোরিন। তাহলে CF2Cl2 থেকে একটা বিশেষ পরমাণু বেরিয়ে আসছে, ক্লোরিন পরমাণু। এটার নাম কি বলছি আমরা, সক্রিয় ক্লোরিন। এই সক্রিয় ক্লোরিন পরমাণুটা কি করছে এবার দেখো। এই সক্রিয় ক্লোরিন পরমাণু Cl কি করছে, ওজনের সাথে বিক্রিয়া করছে, দিয়ে তৈরি করছে স্যার ক্লোরিন মনোঅক্সাইড আর অক্সিজেন। তাহলে দেখো তো, একটা ওজনকে কিসে ভেঙে দিল, হ্যাঁ না বলো। একটা ওজনকে ভেঙে দিয়ে কি তৈরি করে দিল স্যার, অক্সিজেন আর ক্লোরিন মনোঅক্সাইড। যদি এইটা ঘটতো তাহলে কোনো চাপ ছিল না, কারণ ক্লোরিন ভেঙে দিল, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। কিন্তু সমস্যা হচ্ছে কি,
এই ক্লোরিন মনোক্সাইড না আবার বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিচ্ছে, মানে এই ক্লোরিন মনোক্সাইড আবার চলে আসছে, আবার কি করছে, সে ওজনের সাথে আবার বিক্রিয়া করছে। এবার বিক্রিয়া করে সে আবার সিএল আর দেখো 2O2, ব্যালেন্সটা বুঝো তাহলে। দেখো তাহলে ক্লোরিন মনোক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করে আবার ক্লোরিন, আবার অক্সিজেন তৈরি করে দিচ্ছে, আবার ওজনকে ভাঙছে। তার মানে এই ক্লোরিনটা আবার কি করবে, আবার ওজনের সাথে কি করবে, বিক্রিয়া করবে, এবং এইভাবে বিক্রিয়া চলতে থাকবে। অর্থাৎ একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন প্রায় 10,000 ওজনকে এরকম করে ভেঙে দেবে পরপর, মানে ভাঙছে চলছে ভাঙছে চলছে ভাঙছে চলছে, এরকম ভাবে চলতে থাকবে কন্টিনিউয়াসলি। তো এইভাবে যদি ভাঙতে যায় তাহলে আমরা যেটা একটু আগে ভয় করছিলাম, সেখানে কি হয়ে যাচ্ছে, এখানে ক্লোরিন গেল, গর্ত করে দিয়ে চলে গেল। বুঝতে পারছো ব্যাপারটা, গর্ত করে দিয়ে চলে গেল, সেই কারণে ওজন গর্ত আমরা পেলাম। তাহলে এই হলো সিএফসি জাতীয় পদার্থ। তাহলে এখান থেকে বাঁচবো কি করে স্যার? তো দেখো, যখন কোনো জায়গায় প্রবলেমে পড়বে না, তাহলে যখন কোনো সমস্যা, তাহলে সমস্যার কারণ খোঁজো, যে কি কারণে সমস্যা। আমি ফিজিক্যাল সায়েন্স বুঝতে পারছি না কি কারণে, আমি একটা ভালো স্যার পাইনি সে কারণে বুঝতে পারছি না, হতে পারে। স্যার বোঝাচ্ছিল না ঠিক মতো সে কারণে হতে পারে। আমি নিজে বাড়িতে পড়ছিলাম না, হতে পারে। আমার মাথাটা একটু হয়তো উইক, আমি পারছি না ধরতে, ঠিক আছে, হতে পারে। তো এই সমস্যাগুলো যেদিন তুমি রিয়েলাইজ করতে পারবে না, সেদিন তুমি অনেকটা প্রবলেম কিওর করে নেবে। কারণ কি, তুমি তারপর সমাধান খুঁজতে পারবে। আচ্ছা, আমি স্যারটা ভালো পাইনি, চলো স্যারকে চেঞ্জ করে দেখি। আচ্ছা, আমার মাথা একটু কম বুঝতে পারছি, ঠিক আছে, আমি একটু বেশি পড়ি তার জন্য। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, তাই না? যেমন ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি তোমাকে, যে আমি আমাদের ইনস্টাগ্রাম বুঝতাম না, আমি ইনস্টাগ্রাম ইউজ করতেই পারতাম না, কারণ আমি ফেসবুক যুগের প্রাণী। কারণ আমি ফেসবুক ইউজ করতাম, ফেসবুক আমি মোটামুটি মোটামুটি একটু পারতাম, তো ফেসবুক আমি বেশি ইউজ করতে পারি না, তো আমি ইনস্টাগ্রাম ভালো পারি না। এবার কত স্টুডেন্টের কাছে আমি ইনস্টাগ্রাম শিখেছি, যে আমাকে বোঝা, এরপর এই হয় ওই হয়, আমি কোনোদিন ইনস্টাগ্রাম বুঝতে পারিনি। এবার পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে না, ইনস্টাগ্রাম ব্যবহার করাটা খুব একটা ভালো নয়। যদি সেই জিনিসটা ভালো হতো, যে না এটা করে আমার একটা প্রফিট, আমি কিছু শিখবো নতুন, অমুক তমুক এই ওই, দেখলাম কোনো অনেক টাইম ওয়েস্ট, আমি আর শেখার আগ্রহী জন্মালো না। কিন্তু যদি সেটা কোনো ফিজিক্সের নতুন থিওরি হতো না, আমার আগ্রহ জন্মে যেত, আমি পাগল হয়ে যেতাম, ওটা শিখবো তারপর অন্য কিছু যাবো, তাই না? তাহলে এই যে আমি সমস্যার সমাধান খুঁজতে চাই, তাহলে তোমাদেরকেও সমস্যার সমাধান খুঁজতে হবে, যে কি কারণে তোমার হচ্ছে না। ঠিক আছে, চলো তাহলে সিএফসি পদার্থ তো বুঝলাম, কিন্তু শুধু সিএফসি নাই, আমরা মনে করো দেখো স্ট্র্যাটোস্ফিয়ার একটা বিশেষ প্লেন চালিয়েছিলাম, প্লেনটার নাম কি বলেছিলাম, জেট প্লেন। ওই জেট প্লেন থেকে না একটা বিশেষ পরীক্ষার পদার্থ বেরিয়ে যায়, সেটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটার নাম কি বললাম, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই যাচ্ছে, আর এই নাইট্রিক অক্সাইডটা ওই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দিচ্ছে স্যার, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। আবার দেখো নাইট্রিক অক্সাইডটা ওজনকে ভেঙে দিচ্ছে, হ্যাঁ না বলো? তাহলে নাইট্রিক অক্সাইডটাও কি করছে, ওজনকে ভেঙে দিচ্ছে। আবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অক্সাইড। দেখো নাইট্রিক অক্সাইড আর কি তৈরি করছে না, তো 2O2। দেখো তো ব্যালেন্সটা ঠিক হলো কিনা, 3 আর 2 5, দেখতে পাচ্ছ? তাহলে এইভাবে আবার নাইট্রিক অক্সাইড কি হবে, ভাঙতে শুরু করবে, হ্যাঁ না বলো? তাহলে কন্টিনিউয়াসলি এইভাবে নাইট্রিক অক্সাইডও ভাঙবে, ও সিএফসিও ভাঙছে, আস্তে আস্তে কি হচ্ছে, ওজন স্তরটা প্রবলেমে পড়ে গেছে। তার জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা কি করলাম, বাড়িতে গিয়ে ফ্রিজটা ভাঙবো না, ফ্রিজ ভাঙলাম না, আমরা কি করতে পারি, ফ্রিজের মধ্যে যে সিএফসি পদার্থ ইউজ করি সেটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করে এখন অন্য পদার্থ যদি ইউজ করা হয়, দেখা গেছে এই এই কথাটা শোনার পর, বিভিন্ন কোম্পানি এটা ইউজ করার পর দেখা গেছে যে এই ওজন গর্ত, যতটা গর্ত হয়েছিল, আস্তে আস্তে সেই গর্তগুলো কি হয়েছে, এখন আস্তে আস্তে মেকআপ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, প্রায় 70 to 80% গর্ত আবার মেকআপ হয়ে গেছে। কেন? বিকজ আমরা কারণটা বুঝেছিলাম, কারণের কি করে দিলাম, সলিউশন খুঁজে বার করলাম। তাহলে এই জন্য পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা পড়ছো, যে তুমি বোঝো যে পরিবেশের কি সমস্যা হচ্ছে, কারণ এই পরিবেশে তোমাকে থাকতে হবে। যেদিন তুমি পরিবেশের সমস্যা বুঝে যাবা, সমস্যার সমাধান করবে, তাহলে এই পরিবেশ আবার তোমার বসবাসযোগ্য হবে। পরিবেশ তুমি ভাবছো এরকম ভাবে যে আমার ঘরটা আমার পরিবেশ না ভাই, তুমি ঘর থেকে ঝাড়ু দিয়ে সব ফেলে দিচ্ছ, চলো এবার তো বাইরে আমার ঘর পরিষ্কার আছে, কিন্তু আছে তো তোমার বাড়ির সামনেই, আছে তো তোমার বাড়ির সামনেই। তুমি ভাবো যে আমরা ফেলে দিচ্ছি সব, নিয়ে চলে গেলো, বাড়ির এলাকা পরিষ্কার, কিন্তু ফেলছে তো সেই বেলঘড়িয়া ডাম্পিয়ার্ডে। এবার বেলঘড়িয়া ডাম্পিয়ার্ডে ফেললে তো মাউন্ট এভারেস্ট থেকে বড় হয়ে যাবে, ওকে আস্তে আস্তে কি করছে, পোড়াচ্ছে। কালকে রাতেই বা পরশু রাতে হয়তো পোড়াচ্ছিল, তোমরা গন্ধ পেয়েছো কিনা আমি ঠিক জানি না, চারিদিক ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিল। আমি তখন একিউআই চেক করছি, দেখছি আমার একিউআই হিট করছে 310। একিউআই মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। যদি আজকে তুমি দিল্লির অবস্থা দেখো, তো দিল্লি গোটা বিশ্বের সব থেকে দূষিত শহর, আর বিশ্বের মানে তো ভারতেরই অবভিয়াসলি। এবং সেখানে বলছে একদিন শ্বাস প্রশ্বাস নেওয়া মানে প্রায় 20 প্যাকেট সিগারেট খাওয়ার সাথে সমান, তাই না? তাহলে তুমি জাস্ট ইমাজিন করো যে এমন একটা শহর, তাই না, এমন একটা শহর যেটা মোটামুটি ভারতের সব থেকে বড়, মুম্বাই অ্যান্ড দিল্লি, তো তার এই করুণ অবস্থা। এবং শুধুমাত্র তাই নয়, যদি তুমি
পলিউশনের দিক দিয়ে দেখো ভারতের মেজর যে সিটিগুলো আছে, বেশিরভাগ সিটি কলকাতা, মুম্বাই, গুরগাঁও, দিল্লি, সবগুলো লিস্টে পরপর আছে। আমরা অন্য কোনো জায়গায় টপ করতে পারি না পারি, পলিউশন আর করাপশনে আমরা টপ করে গেছি ভাই। উই হ্যাভ, এইদিকে আমরা টপ করে গেছি। শিক্ষা ব্যবস্থা ও বাদ দাও, ছাড়ো, কি হবে, তাই না? শিক্ষা ব্যবস্থা বাদ দাও, ইনস্টাগ্রাম খোলো, নাচো, দেখো, বাস, এই জীবন, সুন্দর জীবন। তো বেসিক্যালি যদি আমরা দেখতে চাই, তাহলে সেই পলিউশনকে আমরা যখন বুঝবো যে কি কারণে পলিউশন হচ্ছে, সেটা তোমাকে অ্যাকশন নিতে হবে রে ভাই। অ্যাকশন না নিলে কি করে হবে? তাহলে আমি দেখছি, আচ্ছা ওই জায়গাটায় একটা ফ্যাক্টরি আছে, সেখান থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। ফ্যাক্টরি ওনারকে ডাকলাম, শোনো দিকে ভাই, এসো বসো, কি সমস্যা? ফ্যাক্টরি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, সেই ধোঁয়াগুলোকে তুমি রেকটিফাই করো, একটা ফিল্টার বসাও, পরিষ্কার ধোঁয়া বেরোবে। ও কি করলো? স্যার নিন, ও স্যার নিন, দিয়ে চলে গেল। আর ঠিক আছে, বাস, দ্যাটস অল, হয়ে গেল, সলিউশন হয়ে গেল, সুন্দর। এইরকম সলিউশন করলে হবে? এই সলিউশন তো আমরা চাইনি। সলিউশন কি? দেখো আজকে প্রোটেস্ট চলছে দিল্লিতে, তুমি যদি গিয়ে দেখো যে এয়ার কোয়ালিটি ঠিক করো, কারণ আমাদের সরকার আমাদের কাছ থেকে তো প্রচুর ট্যাক্স নাই, এভরিওয়্যার ইজ ট্যাক্স। যে কোনো জায়গায়, আমি বোর্ড কিনেছি তার জন্য আমাকে 28% জিএসটি দিতে হয়েছে ভাই, 28% জিএসটি, মানে এটার দাম যদি 1 লাখ হতো 1,28,000 টাকা দিতে হয়েছে আমাকে। 28,000 টাকা শুধু ট্যাক্স দিয়েছি আমি। ভাবো 28,000 টাকা ট্যাক্স, ক্যান ইউ ইমাজিন? 28,000 টাকা একটা সংসার চলে যায় একটা ফ্যামিলির, 8,000 টাকা একটা ট্যাক্স দিয়েছি আমি। তাহলে তুমি জাস্ট ইমাজিন করো, এত ট্যাক্স তাহলে যাচ্ছে কোথায় আমার? হোয়ার কোথায় যাচ্ছে? এয়ার কোয়ালিটি এত খারাপ, রাস্তাঘাট এই অবস্থা। জাস্ট ইমাজিন করো, আজকে আমি একটা ট্রেনের টিকিট কাটতে গেছিলাম তৎকালে, ঠিক আছে, তৎকালে আইআরসিটিসি নামক একটা আছে, সে টিকিট কাটে, 117টা টিকিট দেখলাম তৎকালে আছে। তাহলে 117টা টিকিটের মধ্যে আমি একটা টিকিট পাবো না? আমি তীর্থের কাকের মতো 10:55 থেকে বসে আছি, যে 11টা বাজলে আমি জাস্ট বুক নাও ক্লিক করব। ক্লিয়ার? এবার 11টা থেকে বুক নাও এমনিকে বসে আছি, যে বুক নাও দে, আর আমি ক্লিক করবো। ক্লিয়ারলি বলছি, আজকের এক্সপিরিয়েন্স, আমার আজ মাথা খুব গরম হয়েছে। বুক নাও ক্লিক করছি, বা সঙ্গে সঙ্গে সাইডে কি লেখা হলো? সার্ভার আনরিচেবল। বিলিভ মি, 11টা থেকে 11:15 পর্যন্ত আমি অন ক্যামেরা বলছি, যদি রেলমন্ত্রী দেখে, দেখুক, সব জায়গায় দেখো, আমাদের মতন প্রচুর ছেলে দেখবে। আমি একদিন আমি স্ট্যাটাসেও দিয়েছিলাম যে রেলের এই অবস্থা, যে শেষ করে দিয়েছে। 11 থেকে 11:15 পর্যন্ত খালি বুক নাও, অনেক রকম চেষ্টা করলাম, এই ফোন ওই ফোন থেকে চেষ্টা করছি, সিট হয়ে গেল কত? 0, ওয়েটিং লিস্ট। দিয়ে তখন কি লিখছে? এবার ক্লিক করো, এবার টাকা কাটবে। এবার সার্ভার ঠিক হয়ে গেল, সুন্দর সার্ভার হয়ে গেল। যতক্ষণ টিকিট ছিল সার্ভার চলছিল না, টিকিট শেষ, এবার সার্ভার ডাউন হয়ে গেল, স্মুথ। আর ভাই কোথায় বসবাস করছি ভাই? সিরিয়াসলি একটা টিকিট, আমার কাল মায়ের যদি শরীর খারাপ, আমি যেতে পারবো না, তাহলে তাহলে কি আমি কুত্তার মতো যাবো এই বাথরুমে বসে? ট্রেনে দেখো তো কিভাবে যায় মানুষ, ওইভাবে যাবো আমি? তাহলে আমি এত ট্যাক্স কিসের জন্য দিচ্ছি? আমাদের দেশের সিস্টেমটা এরকম হচ্ছে, ট্যাক্স হচ্ছে কাদের মতো বলতো? ফার্স্ট ওয়ার্ল্ডের মতো, আর বসবাস করছি আমরা থার্ড ওয়ার্ল্ডের মতো। থার্ড ওয়ার্ল্ড মানে বোঝো তো? নাইজেরিয়াদের মতো। তার থেকে হয়তো খারাপ লাগবে শুনতে হয়তো তোমাদের কথা, যে কালকে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না, এত ডাম্পিয়ার্ডের গন্ধ আসছিল। তোমাদের কেউ হয়েছে কিনা আমি ঠিক জানি না। সেরকম তাহলে দিল্লির অবস্থা ভাবো। সেই জন্য আমি ডিসিশন কি নিলাম, যে আমার কোচিং আমি একটা এয়ার পিউরিফায়ার বসাবো। কিছু করার নাই, কোচিং এ বসাতে হবে, ঘরে বসাতে হবে এয়ার পিউরিফায়ার। তো বেসিক্যালি আমাদেরকে ভাবতে হবে, এইটাই ভাবনা। যেমন একটা রিসেন্ট ঘটনা হচ্ছে কি, যে সুপ্রিম কোর্ট বোধহয় সম্ভবত এবং সরকার মিলে একটা নতুন ডেফিনেশন অফ তোমার পাহাড়ের একটা নতুন ডেফিনেশন দিয়েছে, যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার পর্যন্ত বা 100 মিটারের ওপর যেগুলো হবে, সেগুলো সব পাহাড়ের শিখা বা মানে চূড়া হিসেবে গণ্য হবে। 100 মিটারের নিচের গুলো কোনোদিনই পাহাড় বলে গণ্য হবে না। তোমরা দেখবে যে ভারতবর্ষ কেন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতই হচ্ছে আরাবল্লী। আরাবল্লী, এটা নিয়ে খুব ডিবেট চলছে গোটা দেশে আমাদের। আরাবল্লী হচ্ছে ভারতের, এবং আরাবল্লী একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। আরাবল্লী ছিল বলেই কিন্তু যে আমাদের থর মরুভূমি আছে না, সেই মরুভূমি থেকে বালিগুলো উড়ে আসে না কোথায়? দিল্লিতে। দিল্লি অনেক সেফ থাকে। দিল্লি কেন? ওই পুরো অঞ্চলটা তোমরা জানো, বৃষ্টি তোমাদের এইদিকে হয়, বৃষ্টির ছায়া অঞ্চলে হয় না, এদিকে বৃষ্টি হয়। সো আরাবল্লী এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আজকে হঠাৎ করে বলে দিল যে 100 মিটারের যেগুলো চূড়া নয়, সেগুলো সব পাহাড় নয়। মানে কি? আরাবল্লীর প্রায় 80 to 90%, আমি যদি প্রিসাইজলি বলি 93%, 93% যে মানে মানে কি বলবো চূড়া, সেই চূড়াগুলো 93%ই হচ্ছে 100 মিটারের নিচে। তার মানে ওগুলো আর পাহাড় হলো না, আরাবল্লী আর পাহাড় নয়, লজিক্যালি আরাবল্লী আর পাহাড় হলো না। তার মানে কি 100 মিটারের কয়েকটা উঁচু শৃঙ্গ বাদে বাকি সব বাদ। এবার ওগুলোতে কি হবে? গাছ কাটো, সেখানে মাইনিং করো, সেখান থেকে যা আছে সব বার করো। এবার কারা পাবে এগুলো? আমরা তো পাবো না। আমরা এখান থেকে কি বেনিফিট পাবো? আমরা লস পাবো। লসটা কি হবে? ওই পাহাড় যদি কেটে ফেলা হয়, তাহলে কি হবে? পুরো রাজস্থান বা থর মরুভূমির যে সমস্ত বালিগুলো উড়ে আসতো না, সেগুলো সব উড়ে আসবে। বৃষ্টি, বায়ুমণ্ডলের প্রচুর ইফেক্ট পড়বে এগুলোর উপর। তো
তো এগুলো আমরা নীরব দর্শক হয়ে দেখছি, প্রোটেস্ট যেখানে করার প্রোটেস্ট চলছে, প্রোটেস্ট করছে। তাহলে পরিবেশের জন্য আমরা ভাবনা পড়াচ্ছি চ্যাপ্টার দেখো সিলেবাসে, কিন্তু আমরা পরিবেশের জন্য ভাবছি কোথায়? ভাবছি না বলে। তুমি আজ থেকে যদি 6-7 বছর আগে যাও, চীনের বিজিং শহর ছিল নাম্বার 1 পলিউটেড। তুমি ডেটা খুলে দেখো, চীনের বিজিং শহর আজ থেকে প্রায় 7-8 বছর আগে নাম্বার 1 পলিউটেড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে বিজিং এর নাম মাত্র নাই, বিজিং পলিউটেডই নয়। কি করে করলো তাহলে সরকার? কি করে করলো সরকার? সেক্ষেত্রে স্টেপ নিয়েছে। আরে কড়া স্টেপ নাও না, যে কোনো কড়া স্টেপ নাও, স্টেপ তো নিতেই হবে, নাহলে তো হবে না, নাহলে এইভাবে তো বেঁচে থাকা যাবে না, এভাবে বেঁচে থাকা যাবে না। তোমরা দেখবে যমুনা নদী, তার অবস্থা সব থেকে করুণ। যে কোনো নদী, লুনি নদী, তার অবস্থা খুব করুণ। কি করছে? তার পাশে যে ফ্যাক্টরি গুলো থাকছে, সেই ফ্যাক্টরি থেকে সমস্ত জলগুলো কোথায় ফেলে দিচ্ছে? ওই নদীতে ফেলে দিচ্ছে। আমাদের গঙ্গাও তার থেকে বেশি কিছু আলাদা নেই, ওইখানের অবস্থা খুব খারাপ। তাহলে এই সমস্ত জায়গায় আমরা পরিবেশের জন্য ভাবনার কথা বলছি, আর আমরা পরিবেশের জন্য ভাবনা পড়ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছুই ভাবছি না। উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দিস। ঠিক আছে, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দিস। যাক, ভাববো আমরা, চিন্তা করো না। ঠিক আছে, প্রবলেম যখন পেয়েছি তার সলিউশনও হবে, নাকি? সলিউশন হবে, সরকারি সলিউশন করবে সেটার, আমরাও সলিউশন করব, সবকিছু সলিউশন করব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম ব্যাপারটা? চলো, আমি কি এটা বোঝাতে পারলাম? চলো, ওজোন স্তর ধ্বংসের প্রভাব। তাহলে ওজোন স্তর ধ্বংসের প্রভাব কি হবে স্যার? না তো ওজোন স্তর ধ্বংস হলে সিম্পল, তুমি মরবে লাস্ট। যদি ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, অবভিয়াসলি ভাই, তুমি নয়, হ্যালো, আমরা তোমরা মরে গেলে আমি কি করবো? আমি একা তো, আমি কাকে নিয়ে বাঁচবো? চলো, তাহলে আমরা ভাই সিম্পল ছবি হবো, তাই না? দেওয়ালে টাঙানো থাকবে সুন্দর, দেওয়ালে টাঙাবে, সেও তো মরে গেছে। আমার ছবি যে কেউ দেওয়ালে টাঙাবে, সেও তো মরে গেছে। তো কি হচ্ছে? ওজোন স্তর থেকে অতিবেগুনি রশ্মি আসবে, চোখ দিয়ে দেখবা, চোখে আইরাইটিস হবে, স্কিনে পড়বে, স্কিন ক্যান্সার হয়ে যাবে, তাই না? উদ্ভিদের সালোক সংশ্লেষ হবে না ঠিক মতো, পৃথিবীর উষ্ণতা গরম হবে, সব ঘটনা ঘটবে। তুমি মরার জন্য যা যা ঘটনা সব ঘটবে ও করলে এলে পরে। সেই জন্য যেমন করে হোক ওজোন স্তরকে বাঁচাতে হবে। আমরা কি বাঁচাতে পেরেছি? হ্যাঁ স্যার। আমরা সলিউশন করতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে সিএফসি কে আমরা মোটামুটি ঠিকঠাক করেছি। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? চলো, এরপর পড়বো কি স্যার? গ্রিন হাউস প্রভাব। দেখো, গ্রিন হাউস প্রভাব দেখো, যেগুলো আমাদের বরফ ঢাকা দেশ আছে, কিছু কিছু মেরু দেশ আছে, সেই মেরু দেশের মধ্যে কি হচ্ছে? কিছু কিছু জায়গায় বরফ ঢাকা আছে। বরফ ঢাকা থাকার জন্য সেখানে কি হয় স্যার? গাছপালা ঠিক মতো চাষ হয় না। গাছপালা ঠিক মতো চাষ হয় না কেন স্যার? কারণ বরফ ঢাকা থাকে, সেই কারণে সেখানে কোনো রকমের সবুজ উদ্ভিদ চাষ হতে পারে না। সেই জন্য সেখানে কি করা হয়? যে একটা রকম কাঁচ নির্মিত ঘর বানানো হলো। কাঁচ নির্মিত ঘর বানানো হলো। এই কাঁচ নির্মিত ঘরের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য কি? যে সূর্য থেকে আগত রশ্মিগুলো এই কাঁচ ভেদ করে চলে যায়। এই সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে এগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। তাহলে এগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। তাহলে এগুলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার জন্য কি হচ্ছে? এগুলো ভেদ করে ঢুকে যাচ্ছে, কিন্তু যখন এখানে যাচ্ছে এখান থেকে তারা আবার প্রতিফলিত হচ্ছে বা বিকরিত হচ্ছে, কিন্তু আর তারা বাইরে বেরোতে পারছে না। যখন প্রতিফলিত বা বিকরিত হচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। সেগুলো কি হয়ে যাচ্ছে? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। তাহলে ক্ষুদ্র তরঙ্গ ঢুকতে পারছে, বৃহৎ তরঙ্গ ঢুকতে পারছে না। তার ফলে কি হচ্ছে? এইখান থেকে ঘরটা কি হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ না বলো? কারণ তাপটা বেরোতে পারছে না। তো তাপ যদি না বেরোতে পারে, ঘরটা গরম হবে। ঘর গরম হলে এখানে সবুজ গাছপালা চাষ করা যেতে পারে। তাহলে এটা একটা এমন ঘর, দেখতে কেমন লাগবে স্যার? সবুজ। সেজন্য এটার নাম কি দেওয়া হলো স্যার? গ্রিন হাউস, বা সেটাকে কি বলা হয়? সবুজ ঘর। তাই এটার নাম দেওয়া হলো গ্রিন হাউস। এবং এখানে গিয়ে তুমি ফুলকপি চাষ করে খেতে পারো, তাই না? এরকম কিছু চাষবাস এখানে করা যেতে পারে, যেগুলোর জন্য তোমরা ইউজ করতে পারো। তাহলে এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব। এখন আমাদের বায়ুমণ্ডলকে যদি দেখো, এটা ধরো পৃথিবী, পৃথিবীর বায়ুমণ্ডলেও এরকম কিছু গ্যাসেস আছে, এই গ্যাসগুলো কি হচ্ছে? এই বায়ুমণ্ডলে আছে। তাহলে কিছু গ্যাস এরকম বায়ুমণ্ডলে আছে, ঘুরে বেড়াচ্ছে গ্যাস। এই গ্যাসগুলো কি করছে? না তো স্যার, সূর্য থেকে আগত রশ্মিগুলোকে ঢুকতে দিচ্ছে, কিন্তু আর বেরোতে দিতে পারছে না। ও এখানে ট্র্যাপ করে নিচ্ছে। সবটাই কি ট্র্যাপ করছে? না স্যার, কিছুটা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কিছুটা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে।
সব ট্র্যাপ করতে পারছে না, কিন্তু ও ট্র্যাপ করে রাখে। তার ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রাটা বজায় থাকে। ধরো এটা নাই, এটা নাই, তাহলে কি হতো স্যার, সূর্য থেকে আসতো, এখানে গরম হয়ে যেত, সূর্য থেকে আসতো, এটা গরম করে দিত, আর রাতের বেলা কি হতো, এখান থেকে সব তাপ চলে যেত, ইহা কি হয়ে যেত, বরফের থেকেও ঠান্ডা হয়ে যেত। তাহলে এখানে বাস করতে পারতাম নাকি আমরা? কোনদিন বাস করতে পারতাম না। সেই জন্য এই গ্যাসগুলো দেখো কাঁচের ঘরের মতো কি কাজ করছে, হ্যাঁ না বলো? যেহেতু কাঁচের ঘরের মতো কাজ করছে এই গ্যাসগুলো, সেই জন্য এই গ্যাসগুলোর কি নাম দিলাম স্যার? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস। তাহলে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে উপস্থিত আছে। যেমন কিছু গ্রিন হাউস গ্যাস কি হতে পারে স্যার? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, H2O, যেমন CFC, এগুলো হচ্ছে সব গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলোকে বলা হয় অজৈব গ্রিন হাউস গ্যাস। কি বলা হয়? অজৈব গ্রিন হাউস গ্যাস। এগুলো কি বলা হয়? অজৈব গ্রিন হাউস গ্যাস। আবার কিছু জৈব গ্রিন হাউস গ্যাসও আছে, যেমন CH4 মিথেন, এটা হচ্ছে একটা জৈব গ্রিন হাউস গ্যাস। এটা কি হচ্ছে? মিথেন কি গ্যাস? জৈব গ্রিন হাউস গ্যাস। তাহলে বলো গ্রিন হাউস গ্যাস থাকাটা ভালো না ভালো নয়? ভালো স্যার। গ্রিন হাউস গ্যাস না থাকলে তুমি বাঁচতে পারতে না স্যার। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বজায় থাকতো না। যদি পৃথিবীর গড় তাপমাত্রা বজায় না থাকতে পারতো, তাহলে দিনের বেলায় পৃথিবী গরম আগুন হয়ে যেত, রাতের বেলায় কি হতো? ঠান্ডা বরফ হয়ে যেত, থাকা যেত না। কিন্তু গ্রিন হাউস গ্যাস যতটা আছে ততটা থাকলে কোনো সমস্যা ছিল না, বিন্দাস লাইফ কাটতো, বিন্দাস কাটতাম, মরেতাম, বাঁচতাম, সব করতাম, ছেড়ে দিতাম। কিন্তু মানুষ, মানুষ কি বানিয়ে ফেলেছে? বিশাল বড় বড় ফ্যাক্টরিজ, কলকারখানা, ধোঁয়া, প্রচুর জ্বালানি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, গাছ কাটছি, এই সমস্ত কিছুর ইফেক্ট হয়ে যাচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য এখানে যে ছোট ছোট গ্যাপগুলো ছিল, সেই গ্যাপগুলো আর থাকছে না, বরং এটা কি হয়ে যাচ্ছে? এরকম সলিড হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো। তাহলে এখান থেকে আর যেটুকু বেরিয়ে যাচ্ছিল সেটুকু আর বেরোচ্ছে না। তার মানে কি হচ্ছে? এটা আরো দিন দিন গরম হচ্ছে, এবং গ্রিন হাউস গ্যাস বাড়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে স্যার? বাড়ছে। এই ঘটনাটাকে কি বলা হয় স্যার? গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে এটাকে বলছি আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি জিনিসটা বলতে পারলাম? সো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ্রিন হাউস গ্যাস বাড়লে পরে কি হচ্ছে স্যার? গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। এবং তার ফলে কি হবে? যদি গ্লোবাল ওয়ার্মিং বা এগুলো বেড়ে যায়, তাহলে যদি বিশ্ব উষ্ণায়ন হয় বা গ্লোবাল ওয়ার্মিং এর টেম্পারেচার খুব বেড়ে যায়, কি হবে স্যার? আমরা মরবো। অবভিয়াসলি আমরা মরবো স্যার। কেন? যদি টেম্পারেচার অনেক বেড়ে যায়, তাহলে পরে কি হবে? মেরু প্রদেশের বরফ, অ্যান্টার্কটিকার বরফ সব কি হয়ে যাবে স্যার? গলে যাবে। গলে গেলে কি হবে? সমুদ্র তীরবর্তী যে শহর আছে, যেমন ধরো কলকাতা, মুম্বাই, এগুলো জলের তলায় চলে যাবে, এবং দরজা খুলে দেখবা জলই জল, দুয়ারে সমুদ্র। সো বেসিক্যালি তখন দেখবা তুমি এরকম একটা সিচুয়েশন। তখন দেখবা ঋতু বৈচিত্র্য, সুন্দর শীতকালের পর বসন্তকাল আসবে, সুন্দর ফুল দেখতে পাবো, তাই না? এইগুলো আর দেখতে পাবো না। ফেব্রুয়ারি মাসে সুন্দর ফুল দেখা যায়, অত সুন্দর বসন্তকাল, তখন ওগুলো আর পাবে না। সব কাল কি হবে স্যার? গরমকাল। ঋতু বৈচিত্র্য চলে আসবে, সালোক সংশ্লেষের উপর প্রভাব পড়বে, আমরা যেভাবে বাঁচতে পারি সেভাবে বাঁচতে পারবো না, কষ্ট হবে। সো খরা দেখাবে, সব রকম যা মরার জন্য দায়ী সেগুলো সব হবে তোমার জন্য। সো গ্লোবাল ওয়ার্মিং কে বাঁচাতে হবে। এবার গ্লোবাল ওয়ার্মিং কে বাঁচাবো কি করে স্যার? গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয় সেজন্য আমাদেরকে গাছ বেশি করে লাগাতে হবে। সেজন্য আমরা গাছ কেটে সেই গাছ দিয়ে খাতা বানাই, এবং খাতা বানিয়ে কি লিখি? গাছ লাগাও, প্রাণ বাঁচাও। অবভিয়াসলি আমি একমত, আমি একমত। পরীক্ষা নেওয়া বন্ধ করে দাও, সবাইকে একটা করে ট্যাব দিয়ে দাও, কোনো কিছু কানেকশন নাই, শুধু পড়াশোনা ট্যাবে হবে। নাও করো। বললাম তো কোনো অ্যাপ চলবে না, ওরকম ওয়েস বানাবো তো না। তুমি চোর, সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার। তুমি চোর, সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার, অসুবিধা কি আছে? তাই না? যদি তুমি অন্য অ্যাপ আনইনস্টল করে এই করো, তোমাকে জেলে ঢুকিয়ে দেবো, তোমার বাবা মাকে। লাও। বল না স্যার, তাহলে খুব ভালো, ওটাই করবো। বাবা মাকে নিয়ে যান আপনি, ঘরে আমি একাই থাকবো নাকি? চলো আর কি বুঝাতে পারছি এত পর্যন্ত? এত পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এবার আমরা পড়বো জ্বালানি। জ্বালানি কাকে বলে? না তো স্যার, যে জ্বলতে পারে তাকে জ্বালানি বলে। তাহলে তোমার সাকসেস দেখে যে বন্ধু জ্বলে তাকেও কি জ্বালানি বলবে? না স্যার, সে তো জ্বালানি নয়। তাহলে জ্বালানি মানে যে জ্বলতে পারে তাকে যদি জ্বালানি বলা হয়, তাহলে তোমার সাকসেস দেখে জ্বলা বন্ধুকেও তুমি তোমার জ্বালানি বলতে পারো। ওকে, জ্বালানি হচ্ছে সেই সমস্ত পদার্থ যাকে পোড়ালে পরে আমরা তাপ পাই, এবং সেই তাপকে আমরা কাজে লাগাতে পারি, তাই না? সেই জন্য এটা ভেবে নিও না মানুষ পোড়ালেও তো স্যার তাপ পাওয়া যায়, মানুষ কি জ্বালানি? নো, মানুষ জ্বালানি নয়, প্লিজ এইভাবে ভাববেও না, ঠিক আছে? সো আমরা জ্বালানি বলতে বোঝাই যেখান থেকে আমরা তাপ পাবো। যেমন ধরো কি, আসতে ভাই তাকাও এদিকে প্লিজ। তো
জ্বালানি বলতে তাপ পাওয়া যায়, যেমন ধরো কাঠ, এলপিজি, কয়লা, এগুলোকে পুড়িয়ে তাপ পাই, সেখান থেকে আমরা রান্না করি, বিদ্যুৎ চালাই, এগুলো সব করি, এগুলোকে আমরা বলছি জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? আর ডিটেল যদি না বলি, বহু কোটি কোটি বছর ধরে ডাইনোসররা মরে গিয়ে আমাদেরকে কি দিয়েছিল? খনিজ তেল। আর গাছপালা মরে গিয়ে কি দিয়েছিল? কয়লা। এগুলোকে কি বলা হয়? পাথর কেটে বানানো হয় বা তৈরি করা হয় বা খুঁজে বার করা হয় বলে এদেরকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি কি আছে স্যার? কয়লা আছে, খনিজ তেল আছে, তাই না? খনিজ তেল থেকে কি কি পাওয়া যায় স্যার? পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো সব হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কিন্তু জীবাশ্ম জ্বালানির সমস্যা কি হচ্ছে স্যার? জীবাশ্ম জ্বালানি পোড়ালেই ধোঁয়া বা এক প্রকারের কিছু গ্যাস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড। আর জীবাশ্ম জ্বালানির মানে পৃথিবীতে পরিমাণ কি হবে স্যার? সীমিত। পৃথিবীতে এর পরিমাণ এমন নয় যে অঢেল, তুমি নাও একদিক থেকে আমি তৈরি করছি, এরকম নয় নাকি? সেই জন্য জীবাশ্ম জ্বালানির এরকম সমস্যা কিছু আছে। আদর্শ জ্বালানি কাকে বলে? আদর্শ জ্বালানি মানে সেই সমস্ত জ্বালানি যে জ্বালানি সহজলভ্য, সহজে পাবো, খুঁজে পাবো। আর যে জ্বালানির জ্বলনাঙ্ক মাঝারি মানের হবে। জ্বলনাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো জ্বালানি জ্বলতে শুরু করে তাকে বলা হয় জ্বলনাঙ্ক। একটা উদাহরণ দিচ্ছে, তাহলে খুব ভালো বুঝবা জ্বলনাঙ্ক জিনিসটা কি। ধরো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড, বেস্টি যা ভাববে তুমি ভাবো, এরকম কেউ একজন আছো, ঠিক আছে? তারা হাসাহাসি করছে ক্লাস, অবভিয়াসলি। সো তারা এরকম দুজন ধরো বেস্টি আছে, এবার দুজনে পরীক্ষায় দিয়েছো। এবার ধরো কেউ একজন একটু ভালো পড়াশোনায়, কেউ একটু খারাপ পড়াশোনা, এরকম তো হয় 19-20, ঠিক আছে? এরকম দুজন। তো দুজনের মধ্যে যে একটু ভালো পড়াশোনায় সে 20 পেয়েছে, আর যে একটু খারাপ পড়াশোনায় 18 পেয়েছে, তারা মেনে নিয়েছে, কোনো ব্যাপার না, সুন্দর বিন্দাস আছে। কিন্তু এমন একটা পরীক্ষা এলো যেদিন যে 19, অর্থাৎ যে একটু কমজোর, সে পেয়ে গেছে 25, আর যে ভালো একটু পড়াশোনায় সে পেয়ে গেছে 20। তখন দেখবে জ্বলনাঙ্কটা বেড়ে গেছে, তখন দেখবে জ্বলবে। তুই পেলি কি করে? তুই তো আমারই দেখলি, তুই পেলি কি করে? তুই তো আমার পরীক্ষা থেকে দেখলি। এইটাকে বলা হয় জ্বলনাঙ্ক। এই জায়গায় সে জ্বলতে শুরু করে দেয়, ঠিক আছে? তখন কি বলে? আর তোকে দেখাবো না আমি, দেখ না এবার। জ্বলনাঙ্ক, ইটস কল্ড জ্বলনাঙ্ক। ক্লিয়ার হয়েছে? আই হোপ তোমাদের সকলের জীবনে এরকম ঘটেছে অনেক সময়। সো এইটাকে বলা হয় জ্বলনাঙ্ক, অর্থাৎ যে উষ্ণতায় জ্বালানি জ্বলতে শুরু করে, তাই না? তাকে বলা হয় জ্বলনাঙ্ক। তাহলে এই জ্বলনাঙ্ক যদি খুব কম হয় তাহলেও বিপদ। তাহলে কি হবে? একটুতে জ্বলে যাচ্ছে, তাই না? জ্বলনাঙ্ক মাঝারি মানের হতে হবে, কিন্তু এর তাপন মূল্য অনেক বেশি হতে হবে। তাপন মূল্য মানে যেখান থেকে তাপ পাবো। একটু পড়ালে যেন অনেক তাপ পাই, একটু পড়ালে অনেক তাপ পেলে পরে কি হবে? সেক্ষেত্রে রান্না বা কাজটা কি হবে? অনেক বেশি হবে। যেমন কয়লার ক্ষেত্রে তোমরা ভাবো আন্থ্রাসাইট, বিটুমিনাস, পিট আর লিগনাইট, এইরকম কয়লার মধ্যে আন্থ্রাসাইট সব থেকে উন্নত মানের। তাহলে এখান থেকে বেশি তাপ পাওয়া যায়। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? তাহলে এই হচ্ছে আদর্শ জ্বালানি। তাহলে জ্বালানির তাপন মূল্য কাকে বলে? 1 কেজি পরিমাণ জ্বালানির অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে বলা হয় তার জ্বালানির তাপন মূল্য। আই রিপিট, 1 কেজি বা একক পরিমাণ জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে বলা হয় জ্বালানির তাপন মূল্য। জ্বালানির তাপন মূল্যের একটা একক আছে। জ্বালানির তাপন মূল্যের একক কি হবে স্যার? তাহলে জুল পার কেজি, অথবা কিলো ক্যালোরি পার গ্রাম, অথবা কিলো জুল পার গ্রাম, এগুলো সব তার একক হয়। দেখো আমাদের নোটসে লেখা আছে, এবং আমাদের নোটসে দেখো একটা ছকও দেওয়া আছে, বিভিন্ন পদার্থের জ্বালানির তাপন মূল্য। তাহলে বিভিন্ন পদার্থের জ্বালানির তাপন মূল্য এগুলোকেও কিন্তু আমাদের নোটসে দেওয়া আছে, তোমরা সেক্ষেত্রে দেখতে পারো। ক্লিয়ার হয়েছে? এবার ধরো আমি তোমাকে একটা কথা লিখে দিলাম, লিখলাম কয়লার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝো? এই কোশ্চেন অনেক সময় পরীক্ষায় দেয়। তাহলে কয়লার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝো? তাহলে কয়লার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে কত তাপ উৎপন্ন হবে ভাই? 30,000 কিলোজুল। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে তাপন মূল্য বুঝতে পারলাম। তাহলে জ্বালানির তাপন মূল্য জানার দরকার কেন স্যার? দরকার, জ্বালানির তাপন মূল্য জানতে পারলে তবেই তো তুমি বুঝবে কোন জ্বালানি কোথায় ব্যবহার করব। যেমন ধরো তুমি রকেট, এই রকেটে করে তুমি চাঁদে যাওয়ার কথা ভাবছো, আর তুমি দিচ্ছ কয়লা, কারণ কয়লার তাপন মূল্য অনেক কম, রকেটকে পারবে না। তাহলে আমাকে ওখানে দিতে হবে কি? লিকুইড হাইড্রোজেন। হ্যাঁ না বলো? সেজন্য মাথায় রাখবো লিকুইড হাইড্রোজেন বা হাইড্রোজেনের জ্বালানির তাপন মূল্য অনেক বেশি, লিকুইড হাইড্রোজেন।
সেই জন্য আমরা রকেটের ক্ষেত্রে লিকুইড হাইড্রোজেন ইউজ করব। এবার তুমি দেখে নিলে কি যে স্যার লিকুইড হাইড্রোজেনের তাপমূল্য অনেক বেশি, চলো ঘরের রান্নার জন্য লিকুইড হাইড্রোজেন ব্যবহার করি। এবার বাস তুমি দেখবে গোটা ঘর বাড়িকে আগুন লাগিয়ে দিচ্ছ। তখন আমাকে কিসে যেতে হবে? এলপিজি। হ্যাঁ না বলো? তখন কিসে যেতে হবে আমাদেরকে স্যার? এলপিজি। নিশ্চয়ই এলপিজির পুরো নাম কি জানো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বুঝতে পারলাম? তাহলে এই হলো জ্বালানি তাপমাত্রা। ক্লিয়ার? এর সঙ্গে আমরা দুটো জিনিস পড়বো, এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল এবং গ্যাসোহল। আমাদের নোটসে আছে। পেট্রোলের সাথে ইথানল বা ইথাইল অ্যালকোহল মেশালে যে জ্বালানি পাও তাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। অ্যাকচুয়ালি তাহলে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে যে জ্বালানি পাবে সেটাকে বলছি কি আমরা? পাওয়ার অ্যালকোহল। এই পাওয়ার অ্যালকোহল কি হয়? জ্বালানি রূপে কাজ করে বিভিন্ন মোটর গাড়ি, তোমার বাইসাইকেল এগুলোর ক্ষেত্রে। যেমন বর্তমান ভারতে E20 পেট্রোল চলছে, তোমরা জানো নিশ্চয়ই। E20 মানে কি? E20 মানে ইথানল 20। মানে তুমি যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনছো সেই পেট্রোলের মধ্যে 20% থাকছে স্যার ইথানল, আর 80% কি থাকছে স্যার? পেট্রোল। এটাকে বলে ব্লেন্ডেড পেট্রোল। এর ফলে কি হচ্ছে? বলছিল তো যে 20% ইথাইল অ্যালকোহল দিলে পরে কি হবে? পেট্রোলের দাম কমবে। কমতো না, বেড়ে গেল বোধহয় আরো বেশি। মানে 20% ইথাইল অ্যালকোহল দিলে কি হবে? গাড়ির উপর খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি অনেকে বলছে মাইলেজ ঠিক মতো দিচ্ছে না। দেখবে আমার তো না, আমার ইলেকট্রিক স্কুটি, বাট অনেকেই বলছে সেক্ষেত্রে তো দাম কমা উচিত ছিল, কিছু হলো না। দাম যাও, কি আর বলবো। হ্যাঁ নতুন অনেকদিন হলো। সো E20 এটা হচ্ছে পেট্রোল বা পাওয়ার অ্যালকোহল। আর গ্যাসোহল কথাটা এসছে দুটো ওয়ার্ড থেকে। দেখো, একটা হচ্ছে গ্যাসোলিন আর একটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল এটা শুনে আবার আনন্দিত হয় না। গ্যাসোলিন আর অ্যালকোহল, ঠিক আছে? এটা শুনে অনেকে মনে মনে ধরে স্যার অ্যালকোহল, ঠিক আছে, ঠিক আছে। গ্যাসোলিন আর অ্যালকোহল। গ্যাসোলিনের দেখো গ্যাস আর অ্যালকোহলিন হোল মিলে কি তৈরি হলো? গ্যাসোহল। তাহলে গ্যাসোলিন আর অ্যালকোহল মিলে তৈরি হয় গ্যাসোহল। এটা আমাদের বিদেশে অনেক ক্ষেত্রে এই জ্বালানিটা ইউজ করা হয়, গ্যাসোলিন আর অ্যালকোহলের মিশ্রণ, গ্যাসোহল। ক্লিয়ার হয়েছে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? জীবাশ্ম জ্বালানি যদি সংরক্ষণ না করা যায় তাহলে জীবাশ্ম জ্বালানি একদিন পর কি হয়ে যাবে স্যার? শেষ হয়ে যাবে। কোনো এক সময় আজ থেকে কোটি কোটি বছর আগে গাছপালাগুলো মাটির তলায় চাপা পড়েছিল এবং সেগুলোর তাপে আর চাপে আমাদের কি তৈরি হয়েছিল? কয়লা। এবং কোনো এক সময় ডাইনোসর বা এরকম কিছু প্রাণীগুলো মরে গেছিল, আমাদের জন্য তারা কি রেখে গেল? খনিজ তেল। আমরাও কোনো একদিন মরবো, দিয়ে আমরাও তাদের ভবিষ্যতে কারোর জন্য কি রেখে যাব? খনিজ তেল না। আমরা যা কার্যকলাপ করছি তাতে নর্দমার জল ছাড়া হবে না। মানে ইনক্লুডিং মি, অবভিয়াসলি আমাকেও নিজের মতো ভাবো। তার মধ্যে আমরা যা কার্যকলাপ করছি তাতে খনিজ তেলের মতো দামি জিনিস বানাতে পারবো না আমরা। ডাইনোসররা খুব নিরীহ ভালো ছিল, সেজন্য তারা ভালো জিনিস বানিয়ে দিয়ে গেছে। আমরা বানাতে পারবো না ওগুলো। জোকস অ্যাপার্ট, এগুলোকে সিরিয়াসলি নিয়ে নিও না, হ্যাঁ প্লিজ। পড়ানোর মাঝে একটু তো এন্টারটেনমেন্ট চলেই ভাই, ঠিক আছে? সো প্লিজ ডোন্ট এগুলোকে নিজের ভাবনা যে স্যার আমাদেরকে এরকম বলছে, আমি নিজেও তো ওরকম, হ্যাঁ ঠিক আছে। সো জীবাশ্ম জ্বালানি যদি সংরক্ষণ না করি, আমরা ধরো যা ইচ্ছা তাই জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে দিলাম, দিয়ে আমাদের যে আগামী প্রজন্ম, আমার যে ছেলে মেয়ে, তোমাদের যে ছেলে মেয়ে, তাকে তুমি দেখাবা মিউজিয়ামে, দেখ বাবু এই দেখ এটা খনিজ তেল, জানিস তো? হ্যাঁ আমরা সব শেষ করে দিয়েছি ওই খনিজ। বাবা দেখি একটু, যেরকম করে নিয়ে গায়ে ঢেলে দেবে, বলবে যাও বাবা মরে যাও, তোমরা সব শেষ করে আমাদেরকে পৃথিবীতে এনেছো। সো তাদের কথা মাথায় রেখে আমাদেরকে এগুলোকে ইউজ করা কি করতে হবে? কম করতে হবে। কম বলতে এমন নয় যে আমরা কৃপণতায় চলবো, নো। আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করবো, কিন্তু এমন নয় যে যথেচ্ছ ইউজ। যথেচ্ছ ইউজ মানে ভাবো, কয়লা খনিতে কয়লাকে তো প্রোটেক্ট করতে হবে। কয়লা খনির ভিতরে ঢুকেছো, তোমার মনে হলো ভালো লাগছে না, সিগারেট ধরাই, চলে যাবে, কয়লা আগুন লেগে গেল, তো কয়লা পুড়ে গেল, নষ্ট হয়ে গেল। সো এগুলোকে ইউজ করা বন্ধ করতে হবে। তুমি সিগন্যালে দাঁড়িয়ে আছো, তোমার মনে হচ্ছে যে সিগন্যালে অনেকক্ষণ দাঁড়াতে হবে, স্কুটিটা বন্ধ রেখে দিই, তাহলে কি হবে? অনেক সময় পেট্রোল সাশ্রয়ী হবে। অনেক ক্ষেত্রে এগুলো আমাদেরকে কমাতে হবে। কমালে পরে কি হবে? যে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোকে পাবে। ভবিষ্যৎ প্রজন্মের এগুলো দরকার, তারাও তো ভোগ করুক যেগুলো আমরা ভোগ করেছি, তাই না? তারাও এগুলো দেখুক। না তো এমন দিন আসবে যে কয়লা মিউজিয়ামে রাখতে হবে এবং তাকে এনে দেখাতে হবে কয়লা, ওগুলো ছিল কয়লা। ঠিক আছে, বুঝতে পারছি, ওগুলো আমরা শেষ করে দিয়েছি, দেখ তোরাও এবার এরকম করিস না, কোনো পৃথিবীর জিনিস শেষ করে দিস না। সেই জন্য সংরক্ষণ দরকার। আমি কি বলতে পারলাম কেন সংরক্ষণ দরকার? প্লিজ এগুলো বোঝানোর জন্য, ঠিক আছে, পরীক্ষার খাতায় এই ভাষা ইউজ করে দিও না, নিজের মতো করে লিখে নিও। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারছি ব্যাপারটা তো? নিজের মতো করে পাঁচ দু চার লাইন যা দরকার লিখে নাও। বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইছি? বাস, তাহলেই হবে। স্থিতিশীল উন্নয়ন, এই জন্য একটা নতুন উন্নয়ন নিয়ে এলাম। এখন উন্নয়নের খুব করুণ অবস্থা, যদিও বা স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে, উন্নয়ন। তাহলে উন্নয়ন জিনিসটা কি? না তো আমরা ডেভেলপমেন্ট করব। এবার ডেভেলপমেন্টের নামে আমরা জ্বালানিকে যেমন তেমন ভাবে ইউজ করছি, নো, সেরকম না।
আমরা উন্নয়নটা করবো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন মানে কি? ওই যে ভবিষ্যৎ প্রজন্মের কথাকে মাথায় রাখবো, যে তারাও আসবে, তারাও কয়লা দিয়ে দেখবে, তারাও পেট্রোল এগুলো সব ভোগ করবে, আর আমরা কি করব, আমাদের যতটা ইউজ করার দরকার ততটা ইউজ করব, কিন্তু তার থেকে বেশি বা যথেচ্ছভাবে যেমন তেমন মন হলো যে আমার বাবার পেট্রোল জল ফেলে দেবো, ওরকম নয়, ওরকম নয়। আমরা কি করব, আমরা ইউজ করব সেই রকম যতটা আমার দরকার, তার থেকে বেশি আমরা ইউজ করব না। হলে পরে কি হবে, ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোকে পাবে না, সেগুলোকে পাবে না। ক্লিয়ার হলো? এইটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ক্লিয়ার? এতদূর পর্যন্ত পড়া থাকবে। প্রত্যেক ব্যাচে এতটা পড়া হয়েছে। নেক্সট দিন আমরা প্রচলিত আর অপ্রচলিত থেকে শুরু করবো। বলো ক্লাস বুঝতে কার অসুবিধা, কার ক্লাস বুঝতে অসুবিধা বলে ফেলো চট করে। কোনো সমস্যা নেই? চলো।